প্রয়োজনীয় সূত্রসমূহ। গড় দ্রুতি, গড় দ্রুতি মানে হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। গড়বেগ, গড়বেগের ফর্মুলাটা হচ্ছে মোট অতিক্রান্ত সরণ ডিভাইডেড বাই মোট সময়। নাম্বার 2, গতির সমীকরণ। তো আমরা সবাই জানি গতির 4টা সমীকরণ। চারটা সমীকরণগুলো হচ্ছে v = u + at, s = u + v/2 * t, s = ut + half at², v² = u² + 2as। এখন এই গতির সমীকরণ আমরা সবাই 4টা জানলেও স্টুডেন্টদের মধ্যে একটা সমস্যা দেখা যায়, যে সমস্যাটা হচ্ছে তারা এই সমীকরণ কোনটা কোন সময় বসাবে এটা নিয়ে সন্দিহান থাকে। তো এটার জন্য আমরা একটা টেকনিক মনে রাখতে পারি। এই সমীকরণটিতে বা এই 4টা সমীকরণে টোটাল রাশি আছে 5টি, ইউ টি ভি এ এস। তো এই 5টি রাশির মধ্যে প্রত্যেকটা সমীকরণে 4টি করে রাশি উপস্থিত, 1টি করে রাশি অনুপস্থিত। তাহলে কোন কোন সমীকরণে কোন কোন রাশি অনুপস্থিত সেটা যদি দেখো, যেমন এই সমীকরণে এস অনুপস্থিত, এই সমীকরণে এ অনুপস্থিত, এই সমীকরণে ভি অনুপস্থিত, এই সমীকরণে টি অনুপস্থিত। তাহলে যদি আমরা এটা মনে রাখি, এস এ ভি টি এই সিরিয়ালটা, এস এ ভি টি সেফট এই সিরিয়ালটা যদি মনে রাখো, তাহলে আমরা সহজেই কোন সমীকরণ কখন অ্যাপ্লাই করতে হবে সেটা বুঝে যাব। কীরকম দেখো, আমরা যখন অঙ্ক করি তখন কি করি, আমরা ডান দিকে এরকম কি কি দেওয়া থাকে, দেওয়া আছে বা এখানে লিখে আমরা সেই মানগুলো লিখি। ধরো একটা অঙ্ক করার সময় যদি এরকম দেওয়া থাকে, ইউ দেওয়া আছে, টি দেওয়া আছে, এ দেওয়া আছে, এস বের করবা, এরকম মান দেওয়া আছে, এগুলো মান দেওয়া আছে, এস এর মান চাচ্ছে। এখন দেখো এই লিস্টটার মধ্যে যখন আমরা অঙ্ক করি তখন তো আমরা এরকম একটা লিস্ট বানাই। তাই এই লিস্টের মধ্যে যদি আমরা দেখি যে কোনো একটা রাশি অনুপস্থিত, কোন রাশিটা অনুপস্থিত এখানে দেখে বোঝা যাচ্ছে ভি অনুপস্থিত, তাহলে আমরা মনে রাখবো এই 3 নম্বর সমীকরণটা আমাদের ইউজ করতে হবে। অর্থাৎ এরকম লিস্ট থেকে আমরা বুঝতে পারবো যে কোন সময় কোন সমীকরণটা ইউজ করতে হবে। যদি আমরা দেখি যে এই সমীকরণে এস আছে কিন্তু টি নাই, এস আছে, টি বের করতে হবে, তাহলেও দেখো এক্ষেত্রে ভি কিন্তু নাই। অর্থাৎ যেটা বের করতে বলছে এরকম সেটা না, আমাদেরকে দেখতে হবে যে কোন রাশিটা দেওয়াই নাই, বেরও করতে বলা নাই, দেওয়াও নাই, সেই রাশিটা যেই সমীকরণে নাই সেই সমীকরণটা আমাদের ইউজ করতে হবে। তাহলে এই সিরিয়ালটা যদি আমরা মনে রাখি এবং ক্রমান্বয়ে যদি আমরা গতির সমীকরণগুলো মনে রাখি, তাহলে কিন্তু সহজেই আমরা গতির সূত্র কোন সময় কোনটা ইউজ করতে হবে সেটা বুঝে যাব। এখন গতির সূত্র না হলে আমরা জানলাম, কিন্তু এই সূত্রগুলো কি সবসময় খাটে তা কিন্তু না। গতির যে সমীকরণগুলা বা গতির যে সূত্রগুলা সেটা কিন্তু কেবলমাত্র বস্তু সুসমতরণে বা মন্দনে চললেই প্রযোজ্য। অর্থাৎ যদি এমন হয় কোনো বস্তু সুষমতরণ বা মন্দনে না চলে অন্য কোনোভাবে চলে, তাহলে সেই ক্ষেত্রে এই সমীকরণগুলো কিন্তু প্রযোজ্য হবে না। তাহলে এটা আমাদের মাথায় রাখতে হবে, সুষমতরণ বা মন্দনে চললে এই গতির 4টা সমীকরণ আমরা ব্যবহার করতে পারবো। মন্দনের ক্ষেত্রে শুধুমাত্র এ যেখানে আছে, এ যেই সমীকরণগুলোতে আছে সেই সমীকরণগুলোর সামনে মাইনাস চিহ্ন ব্যবহার করব, অর্থাৎ এইখানে মাইনাস হবে, এইখানে মাইনাস হবে, এইখানে মাইনাস হবে। খেয়াল করো এই সমীকরণটিতে এ অনুপস্থিত, তাহলে এটা ত্বরণের ক্ষেত্রেও যেই সূত্র, মন্দনের ক্ষেত্রেও একই সূত্র। অর্থাৎ এইখানে কিন্তু মাইনাস দেওয়া যাবে না, কারণ আমাদের মাইনাস দিতে হবে এ এর সামনে। এইখানে যেহেতু এই নাই, তাহলে আমরা কার সামনে মাইনাস দেব, এখানে কিন্তু প্লাসই দিতে হবে। অর্থাৎ এটা ত্বরণের জন্য যে সূত্র, মন্দনের জন্য সে একই সূত্র। তাহলে এই 4টা সমীকরণ আমরা ব্যবহার করব গতির সমীকরণ কখন, বস্তু যখন সুষম ত্বরণে বা মন্দনে চলবে।
এখন কথা হচ্ছে বস্তু সুষম ত্বরণ বা মন্দন ছাড়া আর কিভাবে চলতে পারে। বস্তু সুষম ত্বরণ বা মন্দন ছাড়া আরেকভাবে চলতে পারে, সেটা হচ্ছে সমবেগে চলতে পারে। তো বস্তু যদি সমবেগে চললে তার ক্ষেত্রে আমরা কোন সূত্র অ্যাপ্লাই করব? সমবেগের ক্ষেত্রে একটা মাত্র সূত্র, সেটা হচ্ছে S = VT। সমবেগের ক্ষেত্রে আর কোনো সূত্র নাই, এই একটাই মাত্র সূত্র সমবেগের জন্য। তাহলে গতির 4টা সমীকরণ ত্বরণ বা মন্দনে চললে প্রযোজ্য, আর সমবেগে চললে S = VT এই সমীকরণটি প্রযোজ্য। এই 5টা সমীকরণ দিয়ে আমরা যাবতীয় অঙ্ক করে ফেলতে পারবো। আচ্ছা, এবার আমরা 4 নম্বর সমীকরণে যাই। গতির সমীকরণ যেগুলো আছে এই সমীকরণগুলোকে ঠিক রেখে আমরা যদি পরন্ত বস্তুর সমীকরণ বা নিক্ষিপ্ত বস্তুর সমীকরণ সাজাই, পরন্ত বা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সমীকরণগুলো কীরকম হবে? পরন্ত বা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে দেখো, পরন্ত বস্তু যেহেতু সুষম ত্বরণে চলে, মানে একটা বস্তু যখন পড়তে থাকে বিনা বাধায়, তখন তার মধ্যে আমরা জানি জি ত্বরণ কাজ করে, যেটার মান হচ্ছে 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার। তাহলে এটা কিন্তু একটা সুষম ত্বরণ। তাহলে এর ক্ষেত্রেও কিন্তু এই 4টা সমীকরণ অ্যাপ্লাই করা যাবে, কিন্তু সেই ক্ষেত্রে আমরা শুধু পরিবর্তনটা কি করব? এর জায়গায় আমরা জি ব্যবহার করব, এস এর জায়গায় আমরা এইচ ব্যবহার করব। এস এর জায়গায় এইচ, এর জায়গায় জি ব্যবহার করব। আর পরন্ত বস্তুর ক্ষেত্রে আমরা ব্যবহার করব প্লাস, কারণ নিচের দিকে পড়তে থাকলে আমরা জানি বস্তুর বেগ বৃদ্ধি পায়, অর্থাৎ ত্বরণ হয়। আর উপরের দিকে উঠলে জি এর মান আমরা ব্যবহার করব মাইনাস। অর্থাৎ এই সমীকরণগুলা পরন্ত বস্তুর ক্ষেত্রে প্লাস দিয়ে লিখব, আর নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে হচ্ছে আমরা মাইনাস দিয়ে লিখব। তাহলে পরন্ত বস্তুর সূত্র হয়ে গেল। কিন্তু দেখো, পরন্ত বস্তুর ক্ষেত্রে আমরা কয়েকটা শর্টকাট ফর্মুলা শিখব এমসিকিউ এর জন্য শর্টকাট ফর্মুলা, এমসিকিউ শর্টকাট। এখন এই ফর্মুলাগুলা এমসিকিউ বাদে যদি রিটেনে অ্যাপ্লাই করো, তাহলে সেই ক্ষেত্রে হয়তো বা মার্কস কম দিতে পারে। এর জন্য আমার পরামর্শ হচ্ছে এই সমীকরণগুলো আমরা রিটেনে অ্যাপ্লাই করব না, আমরা শুধু এমসিকিউ এর জন্য অ্যাপ্লাই করব। তাহলে এমসিকিউ এর ক্ষেত্রে প্রথম সমীকরণটা হচ্ছে উত্থানকাল। অর্থাৎ একটা বস্তুকে ধরো ইউ আদি বেগে নিক্ষেপ করলাম, একটা বস্তুকে ইউ বেগে নিক্ষেপ করলাম, সেই বস্তুটা কত সময় পরে গিয়ে থেমে যাবে। অর্থাৎ যেখান থেকে নিক্ষেপ করছো আর যেখানে গিয়ে সে থেমে যাবে, অর্থাৎ তার শেষ বেগ 0 হবে, এই পর্যন্ত উঠতে যে সময়টা লাগে এই সময়টার নাম হচ্ছে উত্থানকাল। সেই উত্থানকালের ফর্মুলা কি? দেখো, আমরা নর্মাল ক্ষেত্রে রিটেনে আমরা এই ফর্মুলা ইউজ করব। এখানে ভি এর মান 0 বসাবো, ইউ এর মান যা দেওয়া থাকে তাই বসাবো। এখান থেকে আমরা টি ইকুয়াল টু লিখতে পারি কি? U/G। তাহলে এই যে ফর্মুলাটা আমরা শিখলাম টি ইকুয়াল টু U/G, এমসিকিউ এর জন্য আমরা এই ফর্মুলাটা মনে রাখবো শর্টকাট হিসেবে এমসিকিউ এর জন্য। কিন্তু রিটেনে আসলে আমরা কিন্তু প্রথম থেকে এভাবে করে তারপরে হচ্ছে মান বসাবো। এখন আমরা দুইটা কথা মনে রাখবো যে কি, একটা বস্তু নিক্ষেপ করলে যত সময়ে সর্বোচ্চ বিন্দুতে পৌঁছায়, অর্থাৎ সর্বোচ্চ বিন্দুতে পৌঁছাতে যে সময় লাগে ওইখান থেকে আবার বস্তুটা মাটিতে ফিরে আসতে একই সময় লাগে। অর্থাৎ একটা বস্তুর উত্থানকাল এবং ওই বস্তুর পতনকাল দুইটার সময় আসলে সমান। তাহলে এই যে উত্থানকালের যে সমীকরণটা, এটা চাইলে আমরা পতনকালের সূত্র হিসেবেও বসাতে পারি। তবে এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, পতনকালের ক্ষেত্রে ইউ মানে কিন্তু পতনের সময়কার আদিবেগ না। ইউ মানে হচ্ছে এখানকার ইউ মানে কি? নিক্ষেপণ বেগ, অর্থাৎ নিক্ষেপের সময়ের বেগ, নিক্ষেপের সময়ের বেগ। যদি তুমি পরন্ত বস্তুর ক্ষেত্রে চিন্তা করো যে পড়ার সময় আদিবেগ নিয়ে যদি চিন্তা করতে চাও, তখন কিন্তু আদিবেগ কি হবে? 0 হবে। সেই ক্ষেত্রে টি এর মান কিন্তু 0 আসবে, যেটা ভুল। আমাদেরকে এই সমীকরণে বসাইতে হবে অবশ্যই কি বেগ? নিক্ষেপের সময়ের বেগ। তাহলে এটা গেল উত্থানকাল বা পতনকাল। এখন 2 নম্বর সমীকরণ, সর্বোচ্চ উচ্চতা। অর্থাৎ সর্বোচ্চ কত উচ্চতায় বস্তুটা উঠতে পারবে সেই সমীকরণটা আমরা যখন রিটেনে করব তখন এইভাবে করব, বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh। এখান থেকে আমরা শেষ বেগ 0 ধরবো, কারণ সর্বোচ্চ উচ্চতায় একটা বস্তুর শেষ বেগ 0 হয়। তো শেষ বেগ 0 ধরলে ইউ স্কোয়ার মাইনাস 2gh, এখান থেকে h ইকুয়ালটা আমরা লিখতে পারি ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2g। তাহলে এই যে সমীকরণটা আমরা পাইলাম h ইকুয়াল টু ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2g, এই ফর্মুলাটাই হচ্ছে আমাদের সর্বোচ্চ উচ্চতার ফর্মুলা। যখন আমরা রিটেনে অ্যাপ্লাই করব তখন কিন্তু এইভাবে করব না, যখন আমরা এমসিকিউতে করব শর্টকাটে করার জন্য সর্বোচ্চ উচ্চতা h ইকুয়ালটা আমরা ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2g এই ফর্মুলাটা ইউজ করব। তাহলে উত্থানকাল বা পতনকালের সূত্র হচ্ছে এটা, সর্বোচ্চ উচ্চতার সূত্র হচ্ছে এটা। এবার 3 নম্বর সূত্রটা হচ্ছে বিচরণকাল বা উড্ডয়নকাল। উড্ডয়নকাল বা বিচরণকাল বিষয়টা কি? এই দেখো, বস্তুটা তুমি যখন নিক্ষেপ করছো মাটি থেকে, সেটা সর্বোচ্চ বিন্দুতে তো আর থেকে বসে থাকবে না, ওইখান থেকে আবার পড়বে, মাটিতে পড়ে আসবে, মাটিতে পড়ে যাবে। তো এই যে বস্তুটা
উপরে উঠলো আবার উপর থেকে মাটিতে নামলো, এই যে টোটাল টাইমটা, এটাকে আমরা বলবো উড্ডয়নকাল বা বিচরণকাল। তা উড্ডয়নকাল বা বিচরণকাল তোমাকে প্রশ্নে সরাসরি এইভাবে বলে দিবে না যে উড্ডয়নকাল কত বা বিচরণকাল কত সেটা বের করো। তোমাকে প্রশ্নে বলে দিবে যে বস্তুটি কতক্ষণ মাটির উপরে অবস্থান করে বা বস্তুটি কত সময় পরে ভূমিতে ফিরে আসে, এইভাবে প্রশ্নটা বলা থাকবে। তখন সেই ক্ষেত্রে আমরা মূলত কি বের করব, বিচরণকাল বের করব। টি বিচরণকাল কি হবে, উত্থানকাল প্লাস পতনকাল। আমরা তো জানি উত্থানকাল এবং পতনকাল দুটো সমান, তাহলে টি ইকুয়াল টু আমরা কি লিখবো, ইউ বাই জি প্লাস ইউ বাই জি, অর্থাৎ উত্থানকাল এবং পতনকাল দুটো সমান। দ্যাট মিনস টি ইকুয়াল টু 2u বাই জি। তা এটা আমরা শর্টকাট হিসেবে ব্যবহার করব এমসিকিউ এর জন্য বিচরণকাল বা উত্থানকালের ফর্মুলা হিসেবে। তাহলে এই যে তিনটা ফর্মুলা, টি ইকুয়াল টু ইউ বাই জি, এইচ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2g, টি ইকুয়াল টু ক্যাপিটাল টি ইকুয়াল টু 2u বাই জি, এই তিনটা ফর্মুলা কেবলমাত্র এমসিকিউ এর জন্য অ্যাপ্লাই করব, কিন্তু রিটেনের জন্য আমরা সরাসরি এই যে গতির সমীকরণগুলো সেখান থেকে অঙ্ক করার চেষ্টা করব। তাহলে এটা হচ্ছে নিক্ষিপ্ত বা পড়ন্ত বস্তুর ক্ষেত্রে গতির সমীকরণগুলো। এখন 5 নম্বরে আমরা শিখবো হচ্ছে তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের ফর্মুলা। তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এখন তম সেকেন্ড মানে কি এটা একটু বুঝতে হবে। দেখো খেয়াল করো, 20 সেকেন্ড আর 20তম সেকেন্ড এটা কিন্তু এক কথা না, দুইটার মধ্যে পার্থক্য আছে। 20 সেকেন্ড আর 20তম সেকেন্ডের পার্থক্যটা কি? 20 সেকেন্ড মানে হচ্ছে 0 থেকে 20 পর্যন্ত এই যে সময়টা, অর্থাৎ 20টা সেকেন্ড, এটা হচ্ছে 20 সেকেন্ড। আর 19 থেকে 20 পর্যন্ত যে সময়, 19 থেকে 20 পর্যন্ত যে সময়, এই সময়টাকে আমরা বলবো 20তম সেকেন্ড। অর্থাৎ যততম সেকেন্ড, ওই সেকেন্ড এবং তার ঠিক আগের সেকেন্ডের মাঝখানের যে এক সেকেন্ড, একটা সেকেন্ড, সেই একটি সেকেন্ডকে আমরা বলবো তম সেকেন্ড। তার মানে তম সেকেন্ড হচ্ছে একটি সেকেন্ড, এবং এটা কোন সময়ের মাঝখানের সেকেন্ড, সেটা হচ্ছে যততম বলবে ওইটা এবং তার আগেরটা। এখন তম সেকেন্ডের ক্ষেত্রে আমরা কিভাবে দূরত্ব বের করব? ধরো তুমি nতম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের করতেছো, তাহলে এস nth ইকুয়াল টু আমরা কি লিখবো, এস এন মাইনাস এস এন মাইনাস 1। দ্যাট মিনস এটা কি বোঝাচ্ছে দেখো, আমরা যদি এইভাবে লিখি যে 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তাহলে এটা কি হবে, 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মাইনাস 19 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। কেন? কারণ আমরা জানি 19 এবং 20 এর মাঝখানের যে একটা সেকেন্ড, সেটাই হচ্ছে 20তম সেকেন্ড। তাহলে 19 সেকেন্ডের পর থেকে 20 সেকেন্ডের আগ পর্যন্ত এই যে এক সেকেন্ডে বস্তু যত দূরত্ব যাবে, এটাই হচ্ছে 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 20 মাইনাস 19। তাহলে এইভাবে যদি বলে 15তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত হবে, তাহলে S15 মাইনাস S14, এভাবে আমরা বের করব। এখন এটার জন্য আবার একটা শর্টকাট ফর্মুলা আছে, সেটা চাইলে তোমরা মনে রাখতে পারো, কিন্তু সেটা এমসিকিউ এর জন্য অ্যাপ্লাই করবা, সেটা কিন্তু রিটেনে অ্যাপ্লাই করবা না। তাহলে এমসিকিউ এর জন্য ফর্মুলাটা কি, S ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1। তাহলে এটা হচ্ছে তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের ফর্মুলা। কিসের ক্ষেত্রে? ত্বরণে চললে। ত্বরণে ছাড়া কিন্তু এই ফর্মুলা খাটবে না। দেখো এখানে কিন্তু ত্বরণ আছে, অর্থাৎ ত্বরণে চলমান কোনো বস্তুর তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব যদি বের করতে বলে, তাহলে আমরা এই ফর্মুলা শর্টকাট হিসেবে মনে রাখবো। আর এইখানে যে টাইমটা, সেই টাইমটা কোন টাইম আমরা বসাবো, সেই টাইমটা হচ্ছে যততম সেকেন্ড, তত মান আমরা এখানে বসাবো। যততম সেকেন্ড, অর্থাৎ যদি আমাকে বলা হয় যে 20তম সেকেন্ড, তাহলে আমরা এখানে 20 টি এর মান 20 বসাবো। যদি বলে 19তম সেকেন্ড, টি এর মান 19 বসাবো। অর্থাৎ যততম বলবে তততম সেকেন্ড বসাবো। এখন আমরা তো এটা শিখলাম হচ্ছে ত্বরণে চললে কিভাবে তম সেকেন্ডের দূরত্ব বের করতে হয় সেটা। কিন্তু যদি বস্তু সমবেগে চলে, তাহলে কিন্তু এত কষ্ট করা লাগবে না। সমবেগে চলে কিরকম, ধরো বলা আছে বস্তু 20 মিটার পার সেকেন্ড সমবেগে চলতেছে। তার মানে কি, এই 20 মিটার পার সেকেন্ডের অর্থ কি, বস্তু 1 সেকেন্ডে 20 মিটার যাচ্ছে, 1 সেকেন্ডে 20 মিটার যাচ্ছে। তাহলে যদি সমবেগের ক্ষেত্রে আমাদের বলে তম সেকেন্ডের দূরত্ব হিসাব করো, তাহলে আমরা জানি সমবেগের সূত্র কি, s = vt। তাহলে আমরা কি করব, এই v এর মান 20 বসাবো আর t এর মান 1 বসাবো। কেন? কারণ তম সেকেন্ড মানে তো একটা সেকেন্ড, তাহলে আমরা এখানে 1 বসাবো। তাহলে উত্তর আসবে কত, 20 মিটার। তাহলে এইটা আমরা সমবেগের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবো। সমবেগের ক্ষেত্রে তম সেকেন্ডের জন্য টাইমের মানটা জাস্ট 1 বসাই দিলেই হবে। কিন্তু ত্বরণে যদি চলে, তাহলে কি করতে হবে, তাহলে কিন্তু এইভাবে করা যাবে না। তাহলে ওই যে S20
মাইনাস এস 19, এইভাবে আমাদের 20তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব হিসাব করতে হবে। এটা কখন হিসাব করতে হবে? এটা হচ্ছে ত্বরণের ক্ষেত্রে। আর এইভাবে কখন হিসাব করতে হবে? যখন বস্তুটি সমবেগে চলবে। তাহলে তম সেকেন্ডের হিসাব ক্লিয়ার। যদি সমবেগে চলে তাহলে আমরা সরাসরি 1 সেকেন্ড বসাই দিব, ইন্টু সমবেগের মান বসাই দিব। আর যদি ত্বরণে চলে তাহলে যততম বলবে ওইটা এবং তার আগের সময়ের ডিফারেন্সটা আমরা এখানে হিসাব করব, দূরত্বের পার্থক্য। তাহলে এই গেল তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এখন যাও 6 নাম্বার। 6 নম্বরে আমরা দেখব গ্যালিলিওর পরন্ত বস্তুর সূত্র। গ্যালিলিওর পরন্ত বস্তুর সূত্র। তো তোমরা সবাই জানো গ্যালিলিওর পরন্ত বস্তুর 3টি সূত্র আছে। তার মধ্যে দ্বিতীয় এবং তৃতীয় সূত্র যেটি, দ্বিতীয় এবং তৃতীয় সূত্রের এই দুটি সূত্রের গাণিতিক রূপ আছে। প্রথম সূত্রের কোনো গাণিতিক রূপ হয় না, দ্বিতীয় এবং তৃতীয় সূত্রের গাণিতিক রূপ আছে। তো দ্বিতীয় সূত্রটা কি? দ্বিতীয় সূত্রটা হচ্ছে একটা বস্তুকে যদি আমি ফেলে দেই, অর্থাৎ স্থির অবস্থা থেকে মুক্তভাবে ফেলে দেই, তাহলে তার যে কোনো সময় অর্জিত বেগ ওই সময়ের সমানুপাতিক, অর্থাৎ v সমানুপাতিক t। তাহলে এই যে সম্পর্কটা, এই সম্পর্কটা থেকে আমরা একটা ফর্মুলা লিখতে পারি না, কিরকম? যে v1 ডিভাইডেড বাই t1 সমান v2 ডিভাইডেড বাই t2। এই যে ফর্মুলাটা, এটা সাধারণত এই ফর্মুলাগুলো আমরা এমসিকিউ এর জন্য ইউজ করব। এমসিকিউতে আমি দেখাবো কিভাবে এই ফর্মুলা ইউজ করে অঙ্ক করা লাগে সেটা আমরা অঙ্কের সময় দেখব। আচ্ছা, তারপরে এই তৃতীয় সূত্রটা কি? h সমানুপাতিক t স্কয়ার। h সমানুপাতিক t স্কয়ার, এই যে ফর্মুলাটা, অর্থাৎ এটা দিয়ে কি বোঝা যাচ্ছে? যে সময়ের সাথে অতিক্রান্ত দূরত্বের সম্পর্ক কি? বর্গের সমানুপাতিক। অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। তাহলে এই ক্ষেত্রে আমরা কিভাবে লিখব? h1 ডিভাইডেড বাই t1 স্কয়ার, h2 ডিভাইডেড বাই t2 স্কয়ার। তাহলে এটা হচ্ছে পরন্ত বস্তুর তৃতীয় সূত্র। তাহলে এই যে দুটি সূত্র, এই দুটি সূত্র দিয়ে সাধারণত কিরকম অঙ্ক থাকে? এমসিকিউতে অঙ্ক থাকে। এগুলো কিন্তু আমরা রিটেনে অ্যাপ্লাই করব না বা করা যাবে না। কিরকম আমি একটা উদাহরণ দেখাই। যেমন ধরো হচ্ছে পরন্ত বস্তুর গ্যালিলিও সূত্রের অ্যাপ্লিকেশন। প্রথম প্রশ্নটা হচ্ছে স্থির অবস্থা থেকে মুক্তভাবে একটি বস্তু পড়ার 2 সেকেন্ড পর তার বেগ হয় 19 মিটার পার সেকেন্ড, 19.6 মিটার পার সেকেন্ড। 6 সেকেন্ড পর তার বেগ কত? তাহলে এখানে দুইটা সময় দেওয়া আছে, একটা বেগ দেওয়া আছে, আর একটা বেগ বের করতে হবে। তাহলে আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করব? দ্বিতীয় সূত্রটা, বেগ এবং সময়ের সম্পর্ক। তাহলে আমরা জানি বেগ সময়ের সাথে সমানুপাতিক, তাহলে v1 বাই t1, v2 বাই t2। তো আমরা যদি v1 এর মান বসাই 19.6, t1 এর মান হবে 2, v2 এর মান আমরা বের করব, সময়ের মান বসাবো 6 সেকেন্ড। তাহলে এইখান থেকে ক্যালকুলেশন করলে আমরা v2 এর মান পেয়ে যাব। আচ্ছা, এখন দ্বিতীয় প্রশ্ন। স্থির অবস্থা থেকে মুক্তভাবে একটি বস্তু পড়ার 2 সেকেন্ড পর তার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 19.6 মিটার। তাহলে 4 সেকেন্ড পর তার অতিক্রান্ত দূরত্ব কত? তাহলে এখানে দূরত্ব এবং সময়ের সম্পর্ক যেহেতু, তাহলে আমরা গ্যালিলিওর তৃতীয় সূত্রটা অ্যাপ্লাই করব, অর্থাৎ h1 ডিভাইডেড বাই t1 স্কয়ার ইকুয়াল টু h2 ডিভাইডেড বাই t2 স্কয়ার। তাহলে h1 এর মান যদি আমি 19.6 মিটার ধরি, তাহলে t1 এর মান হবে 2, h2 এর মান আমরা বের করব, t2 এর মান বসাবো 4। তাহলে এখান থেকে ইজিলি আমরা এই দূরত্বের মান বের করে ফেলতে পারবো। এখন তৃতীয় অঙ্কটাতে যাই। তৃতীয় অঙ্কটাতে যদিও এটা পরন্ত বস্তুর অঙ্ক না, কিন্তু তারপরেও গ্যালিলিওর ফর্মুলা আমরা অ্যাপ্লাই করতে পারবো। কারণ গ্যালিলিওর ফর্মুলা ক্ষেত্রে বা পরন্ত বস্তুর ক্ষেত্রে শর্ত ছিল আদিবেগ শূন্য থাকা লাগবে এবং বস্তুর ত্বরণটা কনস্ট্যান্ট, অর্থাৎ সুষম থাকা লাগবে। এখন এই ক্ষেত্রে দেখো, এই প্রশ্নের মধ্যে সেটাই বলা আছে, স্থির অবস্থা থেকে সুষম ত্বরণে চলো, মানে একটি বস্তু প্রথম 10 সেকেন্ডে s1 দূরত্ব অতিক্রম করে এবং পরবর্তী 10 সেকেন্ডে s2 দূরত্ব অতিক্রম করে। তাহলে s1 এবং s2 এদের মধ্যে সম্পর্ক কি? তাই এটাও যেহেতু স্থির অবস্থা থেকে সুষম ত্বরণে চলমান বস্তুর ক্ষেত্রে প্রশ্নটা, তাই এই ক্ষেত্রেও কিন্তু চাইলে আমরা গ্যালিলিওর ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি। এখন গ্যালিলিওর ফর্মুলা, এখন যেহেতু দূরত্ব এবং সময়ের মান দেওয়া আছে, তাহলে আমরা কি করব? s1 ডিভাইডেড বাই t1 স্কয়ার, s2 ডিভাইডেড বাই t2 স্কয়ার, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। s1 এর মান s1, আমরা এখানে s1 ই ধরে নিচ্ছি, আর সময়ের মান দেওয়া আছে 10। s2 এর মান, এখানে একটু খেয়াল করার বিষয় আছে, পরবর্তী 10 সেকেন্ড যেহেতু বলা আছে, তাহলে আমাদের কিন্তু পরবর্তী 10 সেকেন্ড নিয়ে হিসাব করা যাবে না, আমাদের হিসাবটা করতে হবে শুরু থেকে। তাহলে শুরু থেকে
কত সেকেন্ড, প্রথম 10 সেকেন্ডের পরে আরও 10 সেকেন্ড, তার মানে শুরু থেকে কত সেকেন্ড হলো 20 সেকেন্ড, তাহলে 20 বসাতে হবে। আর S2 এর জায়গায় দেখো প্রথম 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে S1, পরবর্তী 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব যেহেতু S2, তাহলে এখানে 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে S1 প্লাস S2। আচ্ছা এরকম আমরা 20 সেকেন্ড কেন নিচ্ছি? কারণ হচ্ছে আমরা যদি 20 সেকেন্ড না নেই তাহলে এরকম যদি আলাদা আলাদা করে নেই, যে প্রথম 10 সেকেন্ডের জন্য S1, পরবর্তী 10 সেকেন্ডের জন্য S2, আমরা যদি আলাদা আলাদা সেপারেটলি চিন্তা করি তাহলে প্রবলেমটা হচ্ছে এইখানকার আদিবেগ শূন্য হলেও এইখানকার আদিবেগ কিন্তু শূন্য না। যেহেতু এইখানকার আদিবেগ শূন্য না, তাহলে কিন্তু আমরা এই সমীকরণটা আর অ্যাপ্লাই করতে পারবো না। কারণ এই সমীকরণটা বা এই সম্পর্কটা অ্যাপ্লাই করার জন্য অবশ্যই বস্তুটা স্থির অবস্থা থেকে চলমান শুরু হতে হবে, চলা শুরু করতে হবে। তাহলে এই কারণেই আমরা 20 সেকেন্ড টোটালটা হিসাব করব। তাহলে 20 সেকেন্ডের জন্য আমরা 20 বসাচ্ছি, S1 এবং S2 এর মধ্যে সম্পর্কটা এখন কি বেরোবে, আর গুণ করে দেই আমরা, S1 ডিভাইডেড বাই 100, S1 প্লাস S2 400, তাহলে S1 ইকুয়াল টু S1 প্লাস S2 ডিভাইডেড বাই 4, অথবা S1 প্লাস S2 ইকুয়াল টু 4S1, অথবা S2 ইকুয়াল টু 3S1। এটাই হচ্ছে S1 এবং S2 এর মধ্যে সম্পর্ক। আচ্ছা এখন আমরা দেখব হচ্ছে গতির বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যা। তো গতির গাণিতিক সমস্যাগুলা সমাধানের ক্ষেত্রে আমরা এখানে একটা কথা বলে রাখতেছি, সেটা হচ্ছে লেখচিত্র সংক্রান্ত যে গাণিতিক সমস্যাগুলো আছে সেটা আমাদের চ্যানেলে আপলোড করা আছে। 3টি লেখচিত্র বিষয়ক ভিডিও দেওয়া আছে। যাদের লেখচিত্র নিয়ে সমস্যা আছে তারা দয়া করে ওই ভিডিওগুলো দেখে নিবা। আর আমরা আজকের গাণিতিক সমস্যা সমাধানের যে অংশ আলোচনা করব, যে অংশগুলো নিয়ে আলোচনা করব, সেক্ষেত্রে লেখচিত্র নিয়ে আমরা এতটা ফোকাস করব না, আমরা অন্যান্য গাণিতিক সমস্যা নিয়ে বেশি ফোকাস করব। তাহলে প্রথম টাইপ 1-এ আমরা দেখতেছি হচ্ছে দূরত্ব এবং সরণ নির্ণয়। তো দূরত্বটা কি? দূরত্বটা হচ্ছে একটা বস্তু অ্যাকচুয়ালি যেই পথে যতটুকু হাঁটে, যতটুকু পরিভ্রমণ করে, এটাই হচ্ছে তার দূরত্ব। আর সরণটা হচ্ছে তার আদিবিন্দু, অর্থাৎ যেখান থেকে সে স্টার্ট করে সেখান থেকে তার যে এন্ডিং পয়েন্ট, অর্থাৎ যেখানে সে শেষ করতেছে, এদের মাঝখানের যে সরলরৈখিক দূরত্বটা, এটাই হচ্ছে সরণ। তাহলে দূরত্ব সরণ সংক্রান্ত এই গাণিতিক সমস্যাটা আমরা দেখে নেই। দেখো বলা আছে কি, এক ব্যক্তি 20 মিটার ব্যাসের বৃত্তাকার মাঠে 1 পাক এবং তার আরও 4 ভাগের 1 ভাগ বেশি, অর্থাৎ 1.25 পাক অতিক্রম করে তার দূরত্ব এবং সরণের মধ্যে পার্থক্য কত? তাহলে বৃত্তাকার একটা মাঠ আমরা কল্পনা করে নিচ্ছি। এই বৃত্তাকার মাঠের যে কোনো একটা বিন্দু তুমি কল্পনা করো, এ বিন্দু থেকে ব্যক্তি হাঁটা শুরু করলো, কতটুকু পাক অতিক্রম করলো? 1 পাক এবং 4 ভাগের 1 ভাগ, তার মানে সে এখানে আসলো। তুমি যদি বৃত্তটাকে 4 ভাগ করে নাও, তাহলে কোথায় আসতেছে? এখানে আসতেছে। তাহলে তার দূরত্ব এবং সরণ কত? তাহলে দূরত্বের ক্ষেত্রে আমরা কি বের করব? দেখো দূরত্বের ক্ষেত্রে আমরা দেখব হচ্ছে অ্যাকচুয়ালি সে যতটুকু হাঁটছে ওইটাই হচ্ছে তার দূরত্ব। তাহলে সে 1 পাক হাঁটছে, তাহলে 1 পাক হাঁটলে কি তার দূরত্ব হয় 2πr, কিন্তু সে তো 1 পাক হাঁটেনি, সে 1 পাকের থেকে আরও বেশি হাঁটছে। কত পাক হাঁটছে? এত পাক। তাহলে আমরা 2πr যেটা, এটার সাথে এই পাক সংখ্যাটাকে গুণ করে দেব, অর্থাৎ 1 এবং 1/4। তাহলে এখানে আমরা যদি মানগুলো বসাই দিই তাহলে কিন্তু আমরা দূরত্বের মান পেয়ে যাব। ব্যাসার্ধের মান হচ্ছে 10, এটা হচ্ছে 5/4। আর সরণের মান, সরণটা কি? দেখো বস্তুটা এখান থেকে যাত্রা শুরু করলে 1 পাক ঘুরে তার সরণ কিন্তু 0 হবে। 1 পাক ঘুরলে সে তার আগের অবস্থানে ফিরে আসবে, তাহলে তার সরণ 0। কিন্তু সে 1 পাকের থেকে আরেকটু বেশি অতিক্রম করলো, 4 ভাগের 1 ভাগ, তার মানে এখানে আসলো, তাহলে তার সরণ কত? এই এ বিন্দু থেকে বি বিন্দুর মাঝখানে যে সরলরৈখিক দূরত্বটা, এটাই হচ্ছে তার সরণ। তাহলে এই সরণের মান আমরা কিভাবে বের করব? খুবই সিম্পল, আমরা এখানে পিথাগোরাস অ্যাপ্লাই করব। এই দূরত্বের মান হচ্ছে 10, এই দূরত্বের মান হচ্ছে 10, ব্যাসার্ধ দুই দিক দিয়ে সমান। তাহলে পিথাগোরাস অ্যাপ্লাই করলে এবি এর মান যেহেতু সরণ, তাহলে এবি ইকুয়াল টু, এবিটা হচ্ছে আমাদের অতিভুজ, ইকুয়াল টু আমরা লিখতে পারি রুট ওভার লম্ব স্কোয়ার, দ্যাট মিনস 10 স্কোয়ার, প্লাস ভূমি স্কোয়ার, দ্যাট মিনস 10 স্কোয়ার, অর্থাৎ রুট ওভার 200। এটাই হচ্ছে তার সরণের মান। তো যেহেতু সরণ এবং দূরত্বের পার্থক্য কত এটা চাইছে, তাহলে এইখানে সরণ এবং দূরত্বের যে মানটা আসবে এটাকে বিয়োগ করে দিলে আমরা দূরত্ব সরণের পার্থক্য পেয়ে যাব। এবার আমরা টাইপ 2-তে যাচ্ছি। টাইপ 2 হচ্ছে গড় দ্রুতি এবং গড় সরণ, গড় দ্রুতি এবং গড় বেগ। তো গড় দ্রুতি এবং গড় বেগের ফর্মুলা কি ছিল আমরা শুরুতেই আজকে আলোচনা করছি সূত্রের অংশে।
গড় দ্রুতি মানে হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়, আর গড়বেগ মানে হচ্ছে মোট অতিক্রান্ত সরণ ডিভাইডেড বাই মোট সময়। তাহলে এখানে দেখো চিত্রের মধ্যে কি লেখা আছে যে একটা বস্তু এখান থেকে স্টার্ট করে v1 সমদ্রুতিতে অর্ধেক দূরত্ব অতিক্রম করে এবং v2 সমদ্রুতিতে বাকি অর্ধেক পথ অতিক্রম করে। মানে টোটাল পথটাকে যদি আমি ডি কল্পনা করি তাহলে এইটুকু হচ্ছে d/2, এইটুকু হচ্ছে d/2। তাহলে তার গড় দ্রুতি এবং গড় বেগের মান কত সেটা বের করব। তাহলে গড় দ্রুতির মান আমরা ফার্স্টে গড় দ্রুতির মানটা বের করি। গড় দ্রুতি ইকুয়াল টু কি হচ্ছে, মোট দূরত্ব হচ্ছে ডি, মোট সময় হচ্ছে t1 প্লাস t2। তাহলে মোট দূরত্ব ডি, t1 এর মান দেখো, t1 এই সময়টার মধ্যে সে এই দূরত্ব অতিক্রম করছে এই বেগে। তাহলে আমরা সময় সমান কি জানি, দূরত্ব ডিভাইডেড বাই বেগ প্লাস দূরত্ব ডিভাইডেড বাই বেগ। তো এখান থেকে দেখো আমরা যদি d/2 কমন নিয়ে নেই, d/2 কমন নিয়ে নিলে থাকে কি 1/v1 প্লাস 1/v2, হ্যাঁ, ইকুয়াল টু ডিডি কাটা যাবে, 2 উপরে উঠে যাবে, নিচে লসাগু করলে আসবে v2 প্লাস v1 ডিভাইডেড বাই v1 ইন্টু v2। তাহলে উত্তর হচ্ছে 2v1 v2 ডিভাইডেড বাই v1 প্লাস v2। এটাই হচ্ছে আমাদের গড় দ্রুতি এবং গড় বেগের মান কিন্তু এইটাই হবে। কেন? কারণ বস্তু যেহেতু সরল রেখা বরাবর চলমান, তাহলে তার দূরত্ব এবং সরণ একই, অর্থাৎ দ্রুতি এবং বেগ এটাও একই হবে। কিন্তু যদি এমন হয় যে বস্তুটা উল্টা দিকে আসতেছে, অর্থাৎ প্রথম অর্ধেক দূরত্বের পরে বস্তুটা এখান থেকে আবার উল্টা পথে আগের জায়গায় ফিরে আসে, তাহলে কিন্তু তার গড় বেগ শূন্য হবে। কেন? কারণ আমরা জানি বস্তু যদি আগের অবস্থানে ফিরে আসে তাহলে তার মোট সরণ হচ্ছে শূন্য, আর মোট সরণ শূন্য হলে তার গড় বেগও কিন্তু কি হবে, শূন্য হবে। আচ্ছা, এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা চাইলে তুমি মনে রাখতে পারো, মাঝে মধ্যে এই ফর্মুলাটা দিয়ে আমরা অঙ্ক করে ফেলতে পারবো খুব সহজেই। কীরকম আমি একটা অঙ্ক তোমাদেরকে দেখাই। ধরো এরকম বলা আছে কোনো এক ব্যক্তি 3 মিটার পার সেকেন্ড সমদ্রুতিতে একটা পথ অতিক্রম করলো এবং আবার ওই জায়গা থেকে 4 মিটার পার সেকেন্ড সমদ্রুতিতে পূর্বের অবস্থানে ফিরে আসলো, তাহলে তার গড় দ্রুতি কত? এটা হচ্ছে প্রশ্ন। প্রশ্নটা কি, কোনো এক ব্যক্তি 3 মিটার পার সেকেন্ড বেগে বা 3 মিটার পার সেকেন্ড সমদ্রুতিতে একটা পথ অতিক্রম করলো বা কিছু দূর পথ অতিক্রম করলো, আবার সে ওই জায়গা থেকে 4 মিটার পার সেকেন্ড সমদ্রুতিতে কী করলো, তার আগের অবস্থানে ফিরে আসলো, তাহলে তার গড় দ্রুতি কত? তাহলে আমরা জানি কি, গড় দ্রুতি ফর্মুলা হচ্ছে 2v1 v2 ডিভাইডেড বাই v1 প্লাস v2। এখানে যদি আমরা মান বসাই দিই তাহলে আমাদের উত্তর চলে আসবে 2v1 হচ্ছে 3, v2 হচ্ছে 4, 3 প্লাস 4 দ্যাট মিন্স 24 ডিভাইডেড বাই 7। এটাই হচ্ছে এই ব্যক্তির গড় দ্রুতি, এত মিটার পার সেকেন্ড। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু গড় বেগের মান শূন্য হবে। আচ্ছা, তাহলে আমরা টাইপ 2তে গেলাম। এখন আমরা টাইপ 3তে যাচ্ছি। টাইপ 3 হচ্ছে উপাত্ত এবং লেখচিত্র সংক্রান্ত অঙ্ক। অর্থাৎ এরকম একটা উপাত্ত বা ছক দেওয়া থাকবে, সেই ছক থেকে আমাদের বিভিন্ন মান বের করতে হবে। তো দেখো এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে বেগ এবং সময়ের, বিভিন্ন সময়ের বেগের মান দেওয়া আছে। আচ্ছা, তো বেগের মানগুলো যদি আমরা একটু খেয়াল করি, 0 থেকে 5 অর্থাৎ বেগের মান 5 বৃদ্ধি পাইছে, 5 থেকে 12 বেগের মান 7 বৃদ্ধি পাচ্ছে। দেখো 0 থেকে 5 বাড়লো কত, 5, 5 থেকে 12 বাড়লো কত, 7, অর্থাৎ বৃদ্ধিটা কিন্তু সমান না। তা আমরা জানি বেগ বৃদ্ধি পেলে ত্বরণ হয়, কিন্তু যেহেতু এটা বৃদ্ধিটা সমান নয়, তাহলে এটাকে কিন্তু আমরা সমত্বরণ বলতে পারবো না। অর্থাৎ 0 থেকে 12 পর্যন্ত, অর্থাৎ এই যে 0 থেকে 4 সেকেন্ড পর্যন্ত এই সময়ে বস্তুটা কিন্তু সমত্বরণে চলেনি। তাহলে যদি এই ক্ষেত্রে আমাদের প্রথমে 8 সেকেন্ডের দূরত্ব নির্ণয় করতে বলছে, তাহলে 8 সেকেন্ডের দূরত্ব কোন পর্যন্ত, 8 সেকেন্ড দূরত্ব হচ্ছে এই পর্যন্ত। তো এই পর্যন্ত দূরত্ব বের করতে গেলে আমাদের কয়টা স্টেপ করতে হবে দেখি আমরা। প্রথমে 0 থেকে 5 পর্যন্ত আমরা একটা স্টেপে দূরত্ব বের করব, 5 থেকে 12 পর্যন্ত আরেকটা স্টেপের দূরত্ব বের করব, তারপরে আমরা 12 থেকে 12 পর্যন্ত সমবেগে চলাকালীন দূরত্ব বের করব। যদি এরকম হতো যে এখানে ধরো মানটা যদি 5-এর জায়গায় 6 দেওয়া থাকতো, তাহলে কি হতো দেখো, তাহলে 0 থেকে 6 মানে কত বাড়লো, 6, আবার 6 থেকে 12 তার মানে কত বাড়লো, 6। তার মানে কিন্তু তখন 0 থেকে 12 পর্যন্ত আমরা এক স্টেপে অঙ্ক করে ফেলতে পারতাম, কারণ তখন সে সমত্বরণে চলতো।
4 সেকেন্ড পর্যন্ত। কিন্তু যেহেতু বস্তুটি সমত্বরণে চলে নাই, অর্থাৎ এইখানে মান দেওয়া আছে 5, এই কারণে আমাদের কি করতে হবে, এইখানে একবারেই আমরা করতে পারবো না, ত্বরণের অংশে আমাদেরকে দুইবারে দূরত্বটা বের করতে হবে। অর্থাৎ 0 থেকে 5 পর্যন্ত একবার দূরত্ব বের করতে হবে, 5 থেকে 12 পর্যন্ত আরেকবার দূরত্ব বের করতে হবে, তারপরে 12 থেকে 12 লাস্ট 12 যেটা সমবেগ, সেই পর্যন্ত আমাদের সমবেগের সূত্র দিয়ে অঙ্ক করতে হবে। তাহলে আমরা চলো করি। তাহলে 1 নাম্বার 8 সেকেন্ডের ক্ষেত্রে প্রথম 0 থেকে 2 সেকেন্ড পর্যন্ত আমরা দূরত্ব বের করব। কিভাবে চলছে বস্তু, ত্বরণের, যেহেতু বেগ বৃদ্ধি পাচ্ছে, তাহলে ত্বরণের সূত্র অ্যাপ্লাই করা যায়। দেখো এখানে কি কি দেওয়া আছে, ইউ দেওয়া আছে 0 মিটার পার সেকেন্ড, ভি দেওয়া আছে 5 মিটার পার সেকেন্ড, টি দেওয়া আছে 2 সেকেন্ড। আমরা কি বের করব, দূরত্ব বের করব। তাহলে যেহেতু আমরা দূরত্ব বের করব, এখানে দেখো কি নাই, এখানে হচ্ছে এ ও অনুপস্থিত, আমাদের এই লিস্টের মধ্যে এ অনুপস্থিত। আমরা বলে আসছিলাম সূত্রের আলোচনার মধ্যে যে এ ছাড়া সূত্র কোনটা, প্রথমটা না দ্বিতীয়টা, দ্বিতীয়টা। তাহলে এই ক্ষেত্রে আমাদের দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ আমরা অ্যাপ্লাই করব এইটা, এস ইকুয়াল টু ইউ প্লাস বি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। আমরা S1 দিলাম প্রথম অংশের দূরত্বের জন্য, ইউ এর মান কত 0, ভি এর মান কত 5 ডিভাইডেড বাই 2 ইন্টু টাইম কত 2 সেকেন্ড। তাহলে কত মিটার আসলো, 5 মিটার। এটা হচ্ছে প্রথম 2 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। এবার আমরা বের করব কি, 2 থেকে 4 সেকেন্ড পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ 2 থেকে 4 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। 2 থেকে 4 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব কত, যেহেতু এই ক্ষেত্রেও ত্বরণে চলছে, তাহলে একই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব। এখানে আমি আর ডাটা লিখতেছি না, আমি সরাসরি অঙ্কের মধ্যে চলে যাচ্ছি। S2 ইকুয়াল টু কি লেখা যায়, ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। আচ্ছা, ইউ এর মান কত, এখন কিন্তু ভি এর মান হচ্ছে 5, ভি এর মান হচ্ছে 12, আর টি এর মান হচ্ছে গিয়ে 2। তাহলে কত, 17 মিটার। তাহলে আরেকটা দূরত্ব আমাদের বের করতে হবে, সেটা হচ্ছে সমবেগের অংশের দূরত্ব। তাহলে সমবেগের অংশের ক্ষেত্রে আমরা জানি কোন সূত্র বসে, S ইকুয়াল টু ভিটি, S ইকুয়াল টু ভিটি। তাহলে ভি এর মান কত, 12, ভি এর মান হচ্ছে 12, আর টাইম সমবেগে কতক্ষণ চলছে, 4 থেকে 8, অর্থাৎ 4 সেকেন্ড। তাহলে 4 12 48 মিটার। তাহলে এখন যদি আমি 5 17 48 এই তিনটা দূরত্ব যোগ করে দেই, তাহলে আমাদের কাঙ্ক্ষিত দূরত্ব 8 সেকেন্ডেরটা বের হয়ে যাবে। এখন ধরো যদি সম্পূর্ণ অংশের দূরত্ব বের করতে বলতো, সম্পূর্ণ অংশের দূরত্ব বের করতে বলতো, তাহলে কিন্তু আমাদের আবার 12 থেকে 0 এই দূরত্বটাও বের করতে হতো। তখন সেই ক্ষেত্রে 8 থেকে 14 সেকেন্ড, অর্থাৎ 6 সেকেন্ডের দূরত্ব আমরা বের করতাম। 6 সেকেন্ডে বস্তুটা কিভাবে চলছে দেখে নিবার, সমত্বরণে চলতেছে কিনা ভিন্ন ভিন্ন ত্বরণে চলতেছে, এটা দেখে নিতে হবে। এখন খেয়াল করো, 12 থেকে 8 কত কমলো, 4, আবার 8 থেকে 4 কত কমলো, আবার 4, 4 থেকে 0 কত কমলো, 4। তার মানে বস্তুটা সুষম মন্দনে চলছে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু চাইলে তুমি একবারেই সম্পূর্ণ দূরত্বটা বের করে ফেলতে পারবা। আচ্ছা, এখন আমরা 2 নম্বর অঙ্কে যাব। 2 নম্বর অঙ্কে দেখো কি চাইছে, উদ্দীপক থেকে ভিটি লেখচিত্র অঙ্কন করো, ভিটি লেখচিত্র অঙ্কন করে গতিবেগের পরিবর্তন বিশ্লেষণ করো। তো এখন আমরা যদি ভিটি লেখচিত্র অঙ্কন করি, তাহলে আমাদের গ্রাফ পেপার লাগবে। আমি তো আর গ্রাফ পেপার এখানে নেই, আমি হাতে কলমেই করতেছি, বোর্ডে করতেছি। গ্রাফ পেপারে অবশ্যই তোমরা আঁকাবা যখন পরীক্ষা আসবে। তা আমরা যদি এই মানগুলা, সময়ের মানগুলো সময়ের অক্ষের দিকে নিতে থাকি এবং বেগের মানগুলা বেগের অক্ষের দিকে বসাই, তারপরে লেখচিত্রের মধ্যে বিন্দুগুলোকে যোগ করি, তাহলে অটোমেটিক লেখচিত্রটা হয়ে যাবে। তোমাদের বুঝার দরকার নেই যে লেখচিত্রটা কেমন কেমন হবে, এটা অটোমেটিক বিন্দুগুলো যোগ করলে লেখচিত্র তুমি পেয়ে যাবা। কিন্তু দেখো আমি যদি হাতে অঙ্কন করতে চাই, তাহলে লেখচিত্রটা কেমন হবে, মানে গ্রাফ পেপার ছাড়া। প্রথমে কিন্তু 0 থেকে 5 বাড়লো কত, 5, তার মানে তার ত্বরণ হয়েছে। তার আমরা জানি বেগ সময় লেখচিত্রের মান, বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রে ত্বরণ হলে সেটা কি হয়, এরকম সরল রেখা হয়। তো সরলরেখা আমরা 5 সেকেন্ড পর্যন্ত নেই, এটা যদি 5 সেকেন্ড হয়, এখানে বেগ কত, 2 মিটার পার সেকেন্ড। তারপরে তার বেগ 4, সরি এটা 5, এটা হচ্ছে 2। তো 4 সেকেন্ড পরে তার বেগ হচ্ছে কত, 12। বৃদ্ধিটা কিন্তু বেশি হয়েছে, তাহলে বৃদ্ধিটা বেশি যেহেতু হয়েছে, তাহলে ত্বরণের মানটাও একটু বেশি হবে। তাহলে এই গ্রাফটা এরকম একটু খাড়া হয়ে যাবে, কারণ তার ঢালটা বেশি। ত্বরণ আমরা জানি বেগ সময়ের লেখচিত্রের ঢাল কি নির্দেশ করে, ত্বরণ নির্দেশ করে। যেহেতু ত্বরণের মানটা এই ক্ষেত্রে বেশি, এই ক্ষেত্রে কম, এর জন্য এটা ঢালটা একটু খাড়া হবে। তাহলে এখানে আমরা বসাবো কত, বেগের মান 12 আর সময়ের মান হচ্ছে 4। ওকে,
তারপরে দেখো এখান থেকে এবার বস্তুটা কিভাবে চলতেছে, বাকি 4 থেকে 8 সেকেন্ড পর্যন্ত বস্তুটা কিন্তু সমবেগে চলমান। তাহলে আমরা জানি বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রে সমবেগ হলে সেটা কীরকম হয়, এক চক্রের সাথে সমান্তরাল হয়। তারপরে বস্তুটা কিন্তু সুষম মন্দনে চলে, তার বেগ একদম শূন্যতে গিয়ে থেমে গেছে, অর্থাৎ 14 সেকেন্ড পর্যন্ত তার বেগের মান, 14 সেকেন্ড পরে বেগের মান 0। তাহলে এখানে আমরা মোট কয়টা অংশ পাচ্ছি, ও বিন্দু, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু। তাহলে দেখো এখানে মোট লেখচিত্রের অংশ হচ্ছে 1 2 3 4, 4টা অংশের বর্ণনা তোমাকে দিতে হবে। এখানে বলছে গতিবেগের পরিবর্তন বিশ্লেষণ করো, অর্থাৎ কত সময় পরে তার বেগ কিভাবে পরিবর্তন হচ্ছে, অর্থাৎ তুমি বর্ণনা এইভাবে দিবা। ওই অংশের জন্য প্রথমে বলবা প্রথম 2 সেকেন্ডে তার বেগ 0 মিটার পার সেকেন্ড থেকে বৃদ্ধি পেয়ে সুষম হারে বৃদ্ধি পেয়ে 5 মিটার পার সেকেন্ড হয়। তারপরে 2 সেকেন্ড থেকে 4 সেকেন্ড এই সময়ের মধ্যে তার বেগ 5 মিটার পার সেকেন্ড থেকে অন্য সুষম হারে বৃদ্ধি পেয়ে তার বেগ 12 মিটার পার সেকেন্ড হয়। তারপরে 4 সেকেন্ড থেকে 8 সেকেন্ড এই সময়ের মধ্যে তার বেগ সমান ছিল, অর্থাৎ সে সমবেগে চলমান ছিল। তারপরে হচ্ছে সি থেকে ডি পর্যন্ত এই সময়ের মধ্যে, অর্থাৎ 8 থেকে 14 এই সময়ের মধ্যে বস্তুটি সুষম মন্দনে চলে, তার শেষ বেগ 0 হয়ে যায়। এইভাবে লেখচিত্রে বর্ণনাটা দিবা। প্রথমে গ্রাফ পেপারে আঁকায় নিবা, তার গ্রাফ পেপার থেকে সেই বর্ণনাটা দিয়ে দিবা। তো টাইপ 3 এর 2 নম্বর অঙ্কে আমরা দেখি, 2 নম্বর অঙ্কটা দেখি। এখানে দেখো ময়মনসিংহ বোর্ড 2020-এ একটা অঙ্ক হচ্ছে, দূরত্ব এবং সময়ের ডাটাগুলো দেওয়া আছে, বের করতে বলছে এসটি লেখচিত্র অঙ্কন করো এবং লেখচিত্রটি এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণে আনত কিনা বিশ্লেষণ করো। তাহলে আমরা যদি একটু দেখি দূরত্বের মানগুলা কিভাবে বৃদ্ধি পাচ্ছে। দূরত্বের মানটা দেখো 6, আবার 6, আবার 6, আবার 6, আবার 6, অর্থাৎ দূরত্বের মান 6 6 করে সমানভাবে বৃদ্ধি পাচ্ছে। তো সময়ের সাথে যদি দূরত্ব সমানভাবে বৃদ্ধি পায় তাহলে বস্তুটি কিভাবে চলতেছে, বস্তুটি সমবেগে চলতেছে। কিন্তু দূরত্ব যদি সময়ের সাথে সমান হারে বৃদ্ধি না পেয়ে বেশি বেশি বৃদ্ধি পাইতো, অর্থাৎ প্রথমে 6 পরে আরও বেশি, পরে আরও বেশি, এভাবে যদি বৃদ্ধি পাইতো তার মানে হচ্ছে বস্তুটি ত্বরণে চলমান। তাহলে যেহেতু বস্তুটি সমবেগে চলমান, তাহলে আমরা জানি কি দূরত্ব এবং সময় লেখচিত্রের ক্ষেত্রে, দূরত্ব এবং সময় লেখচিত্রের ক্ষেত্রে যদি সেটি সমবেগ নির্দেশ করে তাহলে তার গ্রাফটি হবে একটি সরল রেখা, মূলবিন্দুগামী সরল রেখা, যেহেতু তার আদিবেগ 0। আচ্ছা, এখন এই লেখচিত্রটা তোমরা গ্রাফ পেপারেই অঙ্কন করবা, গ্রাফ পেপারে মানগুলো বসাবা, তাহলে অটোমেটিক এরকম একটি লেখচিত্র পেয়ে যাবা। এখন চাইছে কি দেখো, এখানে আমাদেরকে বের করতে বলছে এক্স অক্ষের সাথে এই গ্রাফটি 45 ডিগ্রি বা এই লেখচিত্রটি 45 ডিগ্রি কোণে আনত কি না। তো এখন 45 ডিগ্রি কোণে আনত কি না এইটা আমরা কিভাবে বের করবো। দেখো আমরা যদি গ্রাফের কোনো একটা বিন্দুর মানের দিকে একটু খেয়াল করি, ধরো আমি একটা বিন্দুর মান নিয়ে নিলাম, ধরো আমি 12 সেকেন্ড সময়ে 24 সেকেন্ড সময়ে দূরত্ব নিলাম, কত হচ্ছে 12 মিটার, 12 মিটার 24 সেকেন্ড সময় দূরত্ব নিলাম 12 মিটার। তুমি অন্য যে কোনো বিন্দু নিতে পারো, অসুবিধা নাই, আমি একটা বিন্দু নিলাম। তাহলে এই বিন্দু থেকে যদি আমি ঢাল নির্ণয় করি, আমরা জানি ঢাল মানে হচ্ছে কি লম্ব ডিভাইডেড বাই ভূমি। তাহলে এই বিন্দুর নাম যদি আমি এ দিই, এটার নাম এম, এটার নাম ও, তাহলে এ এম ডিভাইডেড বাই ও এম, এটাই হচ্ছে ঢাল। ঢাল মানে কি একটা সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে সেই কোণের টেনজেন্টকে বলা হয় ঢাল। আর আমরা জানি ঢাল টেন মানে হচ্ছে লম্ব বাই ভূমি, আমরা লম্ব বাই ভূমি নিলাম। তাহলে এম এর মান কত 12, ও এম এর মান কত 24, তাহলে ঢালের মান কত হাফ। এখন যেহেতু আমরা জানি ঢাল এম মানে হচ্ছে কি টেন থিটা, তাহলে আমরা কি লিখতে পারি, হ্যাঁ টেন থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি হাফ। তো এখান থেকে চাইলে আমরা ইজিলি থিটা বের করে ফেলতে পারবো, টেন ইনভার্স হাফ। এখান থেকে আমরা বের করে ফেলতে পারবো যে গ্রাফটি বা লেখচিত্রটি 45 ডিগ্রি কোণে আনত কি না। তাহলে এইভাবে যদি কোনো লেখচিত্র থেকে এরকম কোণের মান বের করতে বলে, তাহলে ফার্স্ট অফ অল আমাদের কী করতে হবে, ওই লেখচিত্রের ঢাল নির্ণয় করতে হবে। তারপরে ঢালের যে মানটা আমরা পাবো সেটা টেন থিটা ইকুয়াল টু আমরা জানি ঢাল, তো টেন থিটা ইকুয়াল টু আমরা সেই ঢালের মানটা বসাই দিব, তারপর এখান থেকে থিটার মান ক্যালকুলেট করব। এইভাবে আরেক ধরনের প্রশ্ন একবার আসছিল, এরকম ধরো আমি যদি এরকম দিয়ে দিই যে 18 সেকেন্ড 18
24 সেকেন্ড, সরি 36 সেকেন্ডের দূরত্ব কত? 18 মিটার। ওকে। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন খেয়াল করো, প্রায় একই রকম প্রশ্ন। একটা লেখচিত্র এরকম দেওয়া আছে, মনে করো যে বিভিন্ন মান দেওয়া আছে, বললো যে এখানে এক্স কত সময় সেটি বের করো। তাহলে দেখো, এটা যেহেতু একটা সরল রেখা, আর আমরা কি জানি, সরল রেখার প্রত্যেকটা বিন্দুর ঢাল কি সমান। তাহলে যেহেতু সরল রেখার প্রত্যেকটা বিন্দুর ঢাল সমান, তার মানে এই বিন্দুর ঢাল যা আসবে এই বিন্দুর ঢাল তাই আসবে। তাহলে আমরা এই বিন্দুর ঢাল, আমি যদি এই বিন্দু থেকে ঢাল বের করি, তাহলে ঢাল কত? লম্ব ডিভাইডেড বাই ভূমি, অর্থাৎ 18 ডিভাইডেড বাই 36। আর এ বিন্দু থেকে যদি আমরা ঢাল বের করি, তাহলে লম্ব হচ্ছে 12 আর ভূমি এটা হচ্ছে এক্স। তাহলে দেখো, এখান থেকে ইজিলি আমরা চাইলে এক্স এর মান কত সেটা বের করে ফেলতে পারবো। তাহলে 18 দুগুণে 36, 12 দুগুণে 24, তাহলে এক্স ইকুয়াল টু আসবে কত? 24, যেটা আমরা আগে লিখছিলাম। তাই এরকম চাইলে আমরা কোনো একটা মান যদি এখানে বা এখানে যদি কোনো একটা মান দেওয়া না থাকে, আমরা চাইলে অন্য বিন্দু থেকে ঢাল বের করে নিয়ে এসে সেই বিন্দুর ইকুয়াল করে আমরা সেই বিন্দুর মান বের করে ফেলতে পারবো। তাই এইভাবে লেখচিত্র থেকে আমরা চাইলে সমস্যার সমাধান করতে পারি। আচ্ছা, এবার আমরা টাইপ 4 দেখব। টাইপ 4 হচ্ছে প্রতিযোগিতা, মানে এই টাইপের অঙ্কটা হচ্ছে এরকম যে একটা গাড়ি পিছন থেকে আরেকটা গাড়িকে ধরার চেষ্টা করবে, বা একজন ব্যক্তি পিছন থেকে আরেকটা বাসকে ধরার চেষ্টা করবে, বা একটা বাঘ পিছন থেকে হরিণকে ধরার চেষ্টা করবে। এই টাইপের যে অঙ্কগুলা, সেই অঙ্কগুলা হচ্ছে টাইপ 4-এ আমরা আলোচনা করব। তো এরকম একটা অঙ্ক আসছে কুমিল্লা বোর্ড 2017 সালে। অঙ্কটা হচ্ছে এরকম যে দেখো, পি অবস্থানে থাকা একটি প্রাইভেট কার 21 মিটার পার সেকেন্ড সমবেগে চলমান, একই সাথে কিউ অবস্থান থেকে আরেকটা ট্রাক 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলমান, এবং এদের মাঝখানে গ্যাপের যে ডিস্টেন্সটা সেটা দেওয়া আছে 80 মিটার। প্রথম প্রশ্ন হচ্ছে ট্রাকটির 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? তাহলে 20তম সেকেন্ডে বা তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের অঙ্কের ক্ষেত্রে আমরা কি শিখছি, যে যততম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব ওইটা থেকে তার আগেরটা মাইনাস করে দেব, তাহলে 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের জন্য আমরা এইভাবে লিখতেছি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার মাইনাস ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে যেহেতু এই ট্রাকটার আদিবেগ বলা আছে 0, অর্থাৎ ট্রাকটা স্থির অবস্থান থেকে গতিশীল, তাহলে আমরা আদিবেগ যদি 0 বসাই, এটা টোটালটাই 0 হয়ে যাবে, এটাও টোটালটা 0 হয়ে যাবে। তাহলে থাকতেছে কি হাফ এ টি1 স্কোয়ার মাইনাস হাফ এ টি2 স্কোয়ার। হাফ এ এর মান যদি আমরা কমন নিয়ে নেই, এর মান হচ্ছে 2, টি1 এর মান হচ্ছে গিয়ে 20 স্কোয়ার মাইনাস 90 স্কোয়ার। তাহলে এই ক্ষেত্রে মান যেটা আসবে 400 মাইনাস 361, অর্থাৎ 39 মিটার। এটাই হচ্ছে 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এখন আমরা অঙ্ক নাম্বার 2 এটা দেখব, যে চলার পথে প্রাইভেট কারটি ট্রাকটিকে কতবার অতিক্রম করবে। অতিক্রম করার অঙ্কের ক্ষেত্রে আমরা কি বের করব, কি বের করলে আমরা বুঝবো যে কতবার অতিক্রম করবে বা অতিক্রম করতে পারবে কিনা। এটার ক্ষেত্রে আমরা বের করব সময়ের মান, অর্থাৎ আমরা ধরে নিব পিছনের গাড়িটা সামনের গাড়িকে 30 সেকেন্ড পরে অতিক্রম করবে। এই টি এর মানটা আমরা বের করব। যদি এই টি এর মানটা বাস্তব আসে এবং ধনাত্মক আসে, তাহলে আমরা বলবো পিছনের গাড়িটা সামনের গাড়িকে অতিক্রম করতে পারবে। আর যদি টি এর মানটা অবাস্তব অথবা ঋণাত্মক আসে, তাহলে পিছনের গাড়ি সামনের গাড়িকে অতিক্রম করতে পারবে না। তাহলে চলো আমরা দেখি টি এর মান কিভাবে বের করে। 2 নম্বর অঙ্ক দেখো, পিছন থেকে একটা গাড়ি চলতেছে, সামনে থেকে আরেকটা গাড়ি চলতেছে। তা আমরা ধরে নিচ্ছি সামনের গাড়িটা যখন এই জায়গায় যাবে, তখন পিছনের গাড়িটা তার অবস্থান থেকে এই জায়গায় চলে আসবে, তার মানে তাকে ধরে ফেলবে। তাহলে পিছনের গাড়ির অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এটা, আর সামনের গাড়ির অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এইটুকু। আর এই যে মাঝখানের যে গ্যাপটা, সেটা কিন্তু প্রশ্নে দেওয়া আছে, সেটা কত দেওয়া আছে? 80 মিটার। তাহলে এই যে 80 মিটার,
এই 80 মিটার থেকে দেখো আমরা লিখতে পারি কি, যে আমরা প্রথমে ধরে নিচ্ছি, ধরি প্রাইভেট কারটি টি সেকেন্ড পর ট্রাকটিকে অতিক্রম করবে, এটা আমরা ধরে নিচ্ছি। তাহলে যখন অতিক্রম করবে তখন আমরা কি লিখতে পারি, দেখো এই যে টোটাল দূরত্বটা, অর্থাৎ তাকে তো তার এখানে পৌঁছাইতে হবে, আমরা ধরে নিচ্ছি কি যে টি সেকেন্ডে ট্রাকটা এখান থেকে এখানে গেল, তাহলে নিশ্চয়ই প্রাইভেট কার যদি ট্রাকটিকে ধরতে চায় তাহলে তাকে এখান থেকে এই পর্যন্ত আসতে হবে ওই একই সময়ে, তার মানে S2 হবে S1 প্লাস 80। অর্থাৎ সহজ হিসাব এটা মনে রাখবা, সহজেই মনে রাখার জন্য বলতেছি, যে গ্যাপটা দেওয়া থাকবে সেই গ্যাপটা আমরা সামনের গাড়ির সাথে যোগ করে দেব। অর্থাৎ পিছনের গাড়ির দূরত্ব হবে সামনের গাড়ির দূরত্ব থেকে 80 মিটার বেশি। কেন? কারণ খুব সহজ বিষয়, দেখো চিন্তা করো, পিছনের গাড়ি তো অলরেডি পিছায় আছে, তাহলে সামনের গাড়ি যতটুকু দূরত্ব অতিক্রম করবে পিছনের গাড়ি তাকে ধরতে গেলে নিশ্চয়ই 80 মিটার বেশি দূরত্ব অতিক্রম করতে হবে। তার মানে পিছনের গাড়ির দূরত্ব ইকুয়াল টু হবে সামনের গাড়ির দূরত্ব প্লাস অতিরিক্ত মাঝখানে যতটুকু সে পিছায়া ছিল সেই দূরত্ব। তাহলে S2 এটা কার দূরত্ব? পিছনের গাড়ির দূরত্ব। পিছনের গাড়ি কিভাবে চলতেছে? সমবেগে চলতেছে। যেহেতু পিছনের গাড়ি সমবেগে চলমান, তাহলে আমরা কিসের সূত্র অ্যাপ্লাই করব? সমবেগের সূত্র অ্যাপ্লাই করব। আর সামনের গাড়ির ক্ষেত্রে আমরা ত্বরণের সূত্র অ্যাপ্লাই করব। তো এখান থেকে দেখো ভি এর মান কত দেওয়া আছে? 21t। ইউ এর মান দেওয়া আছে ওই গাড়ির জন্য 0, তার মানে ওইটা 0 হয়ে যাবে। এর মান দেওয়া আছে 2, টি এর মান তো আমরা বেরই করব। তো এখান থেকে আমরা টি স্কোয়ার মাইনাস 21t মাইনাস প্লাস 80 ইকুয়াল টু 0, এই ইকুয়েশনটা যদি আমরা সমাধান করি দ্বিঘাত সমীকরণের সূত্রের সাহায্যে, তাহলে আমরা টি এর মান পেয়ে যাব। টি এর মান যদি বাস্তব আসে এবং ধনাত্মক আসে, যতবার বাস্তব এবং ধনাত্মক আসবে গাড়িটা ততবারই অতিক্রম করতে পারবে। তো তুমি যদি এখান থেকে টি এর মান বের করো, দ্বিঘাত সমীকরণের ফর্মুলা অ্যাপ্লাই করো, মাইনাস বি এর মান কত? মাইনাস 21 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 21 স্কোয়ার মাইনাস 4ac এর মান কত? 1। সি এর মান কত? 80 ডিভাইডেড বাই 2a এর মান হচ্ছে 1। টি স্কোয়ারের সাথে যেটা, এটা হচ্ছে a। টি স্কোয়ারের সাথে যেটা থাকবে এটা হচ্ছে a, টি এর সাথে যেটা থাকবে এটা হচ্ছে বি, আর বাকিটা হচ্ছে সি। অবশ্যই চিহ্ন সহ নিতে হবে। তাহলে এটা যদি ক্যালকুলেট করি তাহলে আমরা মান পাবো 16 সেকেন্ড এবং 5 সেকেন্ড, অর্থাৎ দুইটাই আমরা বাস্তব এবং ধনাত্মক মান পাচ্ছি। যেহেতু দুইটা বাস্তব এবং ধনাত্মক মান পাচ্ছি, তার অর্থ হচ্ছে পিছনের গাড়িটা সামনের গাড়িকে দুইবার অতিক্রম করবে, একবার 5 সেকেন্ড সময়ে আর একবার 16 সেকেন্ড সময়ে। এখন দেখো কখন অতিক্রম করতে পারবে না বা কখন একবার অতিক্রম করবে। যদি এমন আসতো এটা মাইনাস, তাহলে একবার অতিক্রম করতো, বা এইটা মাইনাস তাহলে একবার অতিক্রম করতো, বা যদি দুইটাই মাইনাস আসে তাহলে একবার অতিক্রম করবে না, বা এমন যদি হয় টি এর কোনো বাস্তব মান না পাওয়া যায় সেক্ষেত্রেও কিন্তু একবারও ধরতে পারবে না। এখন বাস্তব মান কখন পাওয়া যাবে না সেটা শর্ত হচ্ছে এই যে রোডের ভিতরে যে মানটা দেখতে পাচ্ছ সেই মানটা যদি ঋণাত্মক আইসা পড়ে তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো এই টি এর মান অবাস্তব, অর্থাৎ পিছনের গাড়ি সামনের গাড়িকে ধরতে পারবে না। তো সেই ক্ষেত্রে তুমি কি করবা? সেই ক্ষেত্রে এইখান থেকে তারপরে তুমি বের করে দেখাই দিবা, যদি অবাস্তব আসে অর্থাৎ রুটের ভিতরে যদি মাইনাস চলে আসে তখন তুমি বলবা আমরা জানি রুটের ভিতরে যে মানটা সেটা কি রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, এটাকে বলা হয় দ্বিঘাত সমীকরণের নিশ্চয়ক বা নিরূপক। এই যে নিশ্চয়কের মানটা বি স্কোয়ার মাইনাস 4ac, এই মানটা যদি গ্রেটার দেন 0 আসে তাহলে মূলগুলো হবে বাস্তব, মূলদ্বয় বাস্তব। আর যদি সেটা বি স্কোয়ার মাইনাস 4ac এটার মান স্মলার দেন 0 হয় তাহলে মূলদ্বয় হবে অবাস্তব। যদি অবাস্তব আসে তাহলে তুমি বি স্কোয়ার মাইনাস 4ac-র মানটা বের করে দেখাই দিবা, পরে বলবা যে বি স্কোয়ার মাইনাস 4ac-র মান যেহেতু আমরা জানি 0 থেকে ছোট আসলে মূলগুলো অবাস্তব হয়, সুতরাং পিছনের গাড়ি সামনের গাড়িকে কখনোই ধরতে পারবে না। আচ্ছা, প্রতিযোগিতা টাইপের এবার আমরা হচ্ছে তৃতীয় অঙ্ক দেখব। প্রতিযোগিতা টাইপের দ্বিতীয় অঙ্কটি হচ্ছে এরকম: একটি গাড়ি স্থির অবস্থান থেকে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে 8 সেকেন্ড চলার পর সমবেগে চলতে শুরু করলো। প্রথম গাড়ি চলার ঠিক 20 সেকেন্ড পর ওই একই অবস্থান থেকে
স্থির অবস্থান থেকে অপর একটি গাড়ি 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলতে আরম্ভ করলো। প্রশ্ন হচ্ছে যাত্রাকালে উদ্দীপকের গাড়ি দুটি একবারের বেশি মিলিত হতে পারবে কিনা। তাহলে প্রশ্ন অনুযায়ী আমরা একটা চিত্র অঙ্কন করি। প্রথম গাড়িটা স্থির অবস্থান থেকে যাত্রা আরম্ভ করছে, তার মানে তার আদিবেগ 0। কত ত্বরণে চলতেছিল? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে। চলতে চলতে 8 সেকেন্ড এইভাবে চলে। 8 সেকেন্ড এইভাবে চলার পর বাকি দূরত্বটা সে সমবেগে চলে, অর্থাৎ পরবর্তী অংশে সে সমবেগে চলমান। ওকে, এখন প্রথম গাড়িটা যখন 20 সেকেন্ড চলে সামনের দিকে চলে গেল, 20 সেকেন্ড সামনে চলে গেল, তখন একই অবস্থান থেকে দ্বিতীয় গাড়িটি আরেকটা ত্বরণে, তার স্থির অবস্থান থেকে আরেকটা ত্বরণে চলতে আরম্ভ করলো। এখন প্রশ্ন হচ্ছে দ্বিতীয় গাড়িটি প্রথম গাড়িকে কতবার অতিক্রম করবে বা আদৌ অতিক্রম করতে পারবে কিনা। তো এই প্রশ্ন আর আগের প্রশ্নের মধ্যে একটা পার্থক্য হচ্ছে, আগের প্রশ্নে একটা গাড়ি সামনে ছিল, একটা গাড়ি পিছনে ছিল এবং এদের মাঝখানে গ্যাপটা দেওয়া ছিল। কিন্তু এই ক্ষেত্রে এই গাড়িটা যে 20 সেকেন্ড সামনে চলে গেছে, এই 20 সেকেন্ড সামনে চলে যাওয়ার পরে প্রথম গাড়ি দ্বিতীয় গাড়ির মাঝখানের যে গ্যাপটা, এটা দেওয়া নাই। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এই প্রথম গাড়ি এবং দ্বিতীয় গাড়ির মাঝখানের যে গ্যাপটা, সেই গ্যাপটা আমরা বের করব। তো প্রশ্নে কি বলা আছে? এই গাড়ি 20 সেকেন্ড চলে যাওয়ার পর এই গাড়িটা এখান থেকে যাত্রা আরম্ভ করছে। তার মানে 20 সেকেন্ডে সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে? প্রথম 8 সেকেন্ড, পরে কত সেকেন্ড? 12 সেকেন্ড। পরবর্তী 12 সেকেন্ড সে সমবেগে ধরে নাও যে এই পর্যন্ত সে অতিক্রম করে ফেললো। তাহলে 20 সেকেন্ডে প্রথম গাড়িটা এইখানে চলে আসলো আর দ্বিতীয় গাড়িটা এখান থেকে যাত্রা আরম্ভ করলো তখন। তার মানে তাদের মাঝখানের যে গ্যাপটা, সেই গ্যাপটা হচ্ছে এতটুকু। এই গ্যাপটার মানে আমাদের বের করতে হবে, এই গ্যাপটার মানে আমাদের আগে বের করে নিতে হবে, অর্থাৎ 20 সেকেন্ডে প্রথম গাড়িটা কতটুকু দূরত্ব চলে গেছে। তাহলে 20 সেকেন্ডের প্রথম 8 সেকেন্ড গাড়িটা কিন্তু ত্বরণে ছিল, তাহলে প্রথম 8 সেকেন্ডের জন্য আমরা যদি দূরত্ব বের করি, প্রথম 8 সেকেন্ডের জন্য দূরত্ব হবে s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার। কেন? কারণ বস্তুটা ত্বরণে চলতেছিল, আদিবেগ 0, তাহলে ইউ এর মান 0 বসাইলে ইউটি পুরোটাই 0 এসে পড়বে, এর মান 2 স্কোয়ার, তার মানে কত? 64 মিটার। এটা ধরলাম s1। পরবর্তী 12 সেকেন্ড বস্তুটা কিভাবে চলছে? সমবেগে চলছে, কিন্তু সেই দেখো সমবেগের মানটা কিন্তু দেওয়া নাই, কত সমবেগে চলছে এটা কিন্তু দেওয়া নাই। তাহলে সেই সমবেগের মানটা আমাদের বের করে নিতে হবে, কারণ সমবেগের মানটা যদি আমরা না জানি তাহলে সমবেগের দূরত্ব আমরা কিভাবে বের করব? তো সমবেগের মানটা বের করার জন্য সমবেগের মানটা কি আসবে? দেখো প্রথম 8 সেকেন্ড পরে গাড়িটা তো একটা বেগ অর্জন করবে, সেই বেগেই কিন্তু সে সমবেগে বাকি 12 সেকেন্ড বা যতক্ষণ চলবে চলবে। তাহলে প্রথম অংশ শেষ করার পরে তার শেষ বেগ হবে v ইকুয়াল টু ইউ প্লাস এটি। ইউ এর মান 0, এর মান হচ্ছে 2, টাইম হচ্ছে 8, তার দ্যাট মিনস 16 মিটার পার সেকেন্ড। এই 16 মিটার পার সেকেন্ড বেগে বস্তুটা 12 সেকেন্ড কত দূরত্ব যায়, সেই দূরত্বটা আমরা ধরলাম s2 ইকুয়াল টু ভিটি, কারণ সমবেগে চলতেছে এর জন্য ভিটি। ভি এর মান 16 আর টি এর মান 12, আসবে হচ্ছে 192 মিটার। তাহলে এই বস্তুটা মানে প্রথম যে গাড়িটা, সেই গাড়িটা মোট 20 সেকেন্ডে 64 প্লাস 192, অর্থাৎ মোট অতিক্রান্ত দূরত্ব 20 সেকেন্ডে হচ্ছে 64 প্লাস 192, দ্যাট মিনস 256 মিটার সে অতিক্রম করে ফেলেছে। অর্থাৎ প্রথম গাড়িটা যখন 256 মিটার সামনে, তখন কিন্তু দ্বিতীয় গাড়ি যাত্রা আরম্ভ করছে। তাহলে এদের মাঝখানের যে গ্যাপটা, সেই গ্যাপটা কত মিটারের? 256 মিটার, যে গ্যাপটা আমাদের আগের অঙ্কে দেওয়া ছিল 80 মিটার। এখন আর অঙ্কে সেই গ্যাপটা আমরা বের করে নিলাম 256 মিটার। প্রথম 8 সেকেন্ডের দূরত্ব বের করছি, ত্বরণের অংশের দূরত্ব s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ারের সাহায্যে। পরে ওইখান থেকে আমরা শেষ বেগের মান বের করছি, শেষ বেগের মান যা আসছে ওই বেগেই কিন্তু সে সমবেগে চলতেছে। তাহলে সমবেগে সে 12 সেকেন্ডে 192 মিটার যায়, তার দ্যাট মিনস সে 20 সেকেন্ডে 256 মিটার আগে চলে গেছে। তো এখন 256 মিটার পিছন থেকে দ্বিতীয় গাড়িটা তাকে ধাওয়া করবে ধরার জন্য। তাহলে এখন কিন্তু আমাদের অঙ্ক ঠিক আগের মতো, অর্থাৎ আমরা ধরে নিব
দ্বিতীয় গাড়িটা প্রথম গাড়িকে টি সেকেন্ড পর ধরে ফেলবে। আমরা ধরে নিব, ধরি দ্বিতীয় গাড়ি প্রথম গাড়িকে টি সেকেন্ড পর অতিক্রম করবে। তাহলে আমরা কি বলছিলাম যে পিছনের গাড়ির দূরত্ব হবে সামনের গাড়ির দূরত্ব প্লাস মাঝখানের যে গ্যাপ আছে সেই গ্যাপ। তাহলে পিছনের গাড়িটা কিভাবে চলতেছে ত্বরণে, তাহলে ইউটি প্লাস হাফ ইট স্কোয়ার, আর সামনের গাড়িটা কিভাবে চলতেছে সমবেগে। তাই এখানে এর মান কত 3t স্কোয়ার, এখানে সমবেগের মান আমরা বের করে রাখছিলাম 16, 256, দ্যাট মিনস 1.5t স্কোয়ার মাইনাস 16t মাইনাস 256 ইকুয়াল টু 0। তো এইটা যদি আমরা সলভ করি তাহলে টি এর মান একটা পজিটিভ আসবে একটা নেগেটিভ আসবে। পজিটিভ মানটা আসবে 19.44 সেকেন্ড, নেগেটিভ আরেকটা মান আসবে। তো নেগেটিভ মানটা যেহেতু গ্রহণযোগ্য না, তুমি ওইটা লিখে দিবা ডান পাশে যে ওইটা গ্রহণযোগ্য নয়। তো এই মানটা যেহেতু একটা মান পজিটিভ আসছে, তার মানে বস্তু পিছনের গাড়িটা সামনের গাড়িকে একবার অতিক্রম করবে, দুইবার অতিক্রম করতে পারবে না। একবারের বেশি অতিক্রম করতে পারবে কিনা প্রশ্ন ছিল, একবারের বেশি অতিক্রম করতে পারবে কিনা বা একবারের বেশি মিলিত হতে পারবে কিনা। উত্তর হচ্ছে একবারের বেশি মিলিত হতে পারবে না, কারণ আমাদের টি এর মান একটা পজিটিভ আসছে। তো নেক্সট টাইপ আমাদের হচ্ছে পরন্ত নিক্ষিপ্ত বস্তু। তো পরন্ত নিক্ষিপ্ত বস্তুর প্রথম অঙ্কটা হচ্ছে এরকম, একটা বস্তু ভূমি থেকে 60 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করা হলো, ঠিক একই সময়ে আরেকটি বস্তু 180 মিটার উচ্চতা থেকে ছেড়ে দেওয়া হলো। প্রথম প্রশ্ন হচ্ছে প্রথম বস্তুটি অর্থাৎ যে নিক্ষিপ্ত বস্তুটি আছে সেই বস্তুটি কত সময় বাতাসে বিচরণ করেছিল, অর্থাৎ বিচরণ কাল বের করতে হবে। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় বস্তুদ্বয় মিলিত হবে। তো প্রথম প্রশ্নটি আমরা আগে সলভ করব। তো আমরা প্রথমে বিচরণ কালের ক্ষেত্রে আমরা যে বিচরণ কাল মানেছি উপরে ওঠার সময় প্লাস নিচে নামার সময়। তো যেহেতু আমরা জানি উপরে ওঠার সময় এবং নিচে নামার সময় সেম, তাহলে আমরা যদি শুধু উপরে ওঠার সময় বের করি তারপরে সেটাকে 2 দিয়ে গুণ করে দিই, তাহলে কিন্তু আমাদের বিচরণ কাল বের হয়ে যাবে। তাহলে শুধু উপরে ওঠার সময় v ইকুয়াল টু আমরা কি দেব ইউ মাইনাস জিটি। তো শেষ বেগ কত হবে 0, আদি বেগ কত 60 মিটার পার সেকেন্ড মাইনাস 9.8 ইন্টু টি। তাহলে এখান থেকে টি ইকুয়াল টু আসবে 60 ডিভাইডেড বাই 9.8 এত সেকেন্ড। তাহলে অতএব বিচরণকাল ইকুয়াল টু কি আসবে, বিচরণকাল ইকুয়াল টু হচ্ছে 2 ইন্টু 60 ডিভাইডেড বাই 9.8 সেকেন্ড। তাহলে এটার যে উত্তর আসবে সেটাই হচ্ছে বিচরণকাল, অর্থাৎ বস্তুটি কত সময় বাতাসে বিচরণ করেছিল। এখন আমরা যাব নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেনটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় বস্তুদ্বয় মিলিত হবে। তো ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় বস্তুদ্বয় মিলিত হবে সেটা তো আর আমরা জানি না যে কত উচ্চতায় মিলিত হবে। তাহলে আমরা ধরে নিলাম ভূপৃষ্ঠ থেকে x উচ্চতায় বস্তুদ্বয় মিলিত হবে, আমরা এটা ধরে নিচ্ছি। তাহলে x উচ্চতায় যদি বস্তুদ্বয় মিলিত হয় তাহলে প্রথম বস্তুর উচ্চতা কত x মিটার, তাহলে দ্বিতীয় বস্তুর অতিক্রান্ত দূরত্ব কত হবে 180 মাইনাস এক্স, যেহেতু টোটালটা 180 এটা থেকে x মাইনাস করলেই দ্বিতীয় বস্তুর অতিক্রান্ত দূরত্ব আমরা পেয়ে যাব। তাহলে এই ধরনের অঙ্ক করার সময় আমরা ধরি নিক্ষেপের টি সেকেন্ড পর ভূমি থেকে x মিটার উচ্চতায় বস্তুদ্বয় মিলিত হবে, এটা আমরা ধরে নিলাম মিলিত হবে। তাহলে বস্তুদ্বয় যদি x মিটার উপরে মিলিত হয় তাহলে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা লিখতে পারি নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব x আমরা ধরে নিচ্ছিলাম ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, ইকুয়েশন দিয়ে রাখি আমরা 1। পরন্ত বস্তুর ক্ষেত্রে 180 মাইনাস এক্স ইকুয়াল টু ইউ টু টি প্লাস হাফ জিটি স্কোয়ার। আমরা u1 u2 কেন ব্যবহার করলাম, কারণ হচ্ছে দুইটা বস্তুর আদিবেগ কিন্তু ভিন্ন। প্রথম বস্তুর আদিবেগ হচ্ছে 60 মিটার পার সেকেন্ড, যে বেগে নিক্ষেপ করা হচ্ছে সেটা, আর
পড়ন্ত বস্তুর আদিবেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, সেটা স্থির অবস্থা থেকে ফেলে দেওয়া হয়েছিল। তাহলে এই ক্ষেত্রে কিন্তু দুইটা মান আমাদের অজানা, একটা হচ্ছে টি এর মান কতক্ষণ পরে মিলিত হবে, আর এটা হচ্ছে এক্স এর মান কত উচ্চতায় মিলিত হবে। যেহেতু দুইটা মান অজানা, তাহলে আমাদেরকে দুইটা সমীকরণই ইউজ করতে হবে। এই কারণেই কিন্তু আমরা দুইটা সমীকরণ ব্যবহার করছি। তাহলে এই দুটো সমীকরণ আমরা সলভ করব কিভাবে? এক্স এর যে মানটা আছে সেটা আমরা 2 নম্বর সমীকরণে বসাই দিব। তাহলে এক্স এর মান 2 নং এ বসাই, 2 নং এ বসাই। তাহলে এক্স এর মান যদি আমরা 2 নং এ বসাই তাহলে কি পাচ্ছি দেখো, 180 মাইনাস u1t প্লাস হাফ জিডি স্কোয়ার ইকুয়াল টু হবে u2t প্লাস হাফ জিডি স্কোয়ার। হাফ জিডি স্কোয়ার কেটে দাও। তাহলে 180 মাইনাস প্রথম বস্তু যে বেগে নিক্ষেপ করছিল সেটা হচ্ছে 60, দ্বিতীয় বস্তুর আদিবেগ 0, তাহলে 60t ইকুয়াল টু আমরা লিখতে পারি 180। অতএব t ইকুয়াল টু হচ্ছে 3 সেকেন্ড, অর্থাৎ 3 সেকেন্ড পর বস্তুদ্বয় মিলিত হবে। কিন্তু এটা কিন্তু প্রশ্নে চাই নাই, প্রশ্ন চাইছে কত উচ্চতায় মিলিত হবে। তাহলে উচ্চতা মানে কি? এক্স। তাহলে এক্স ইকুয়াল টু আমরা কি পাচ্ছিলাম, এখানে 1 নম্বর সমীকরণ টি এর মান বসাই দেই, তাহলে এক্স এর মান পেয়ে যাব। টি এর মান 1 নং এ বসাই। তাহলে 1 নং এ বসালে এক্স ইকুয়াল টু আসবে ইউ1 হচ্ছে 60 ইন্টু 3 মাইনাস হাফ ইন্টু 9.8 ইন্টু 3 স্কোয়ার। এইখানে যে মানটা আসবে সেটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তাহলে পরে আমরা বলবো যে কত উচ্চতায় মিলিত হবে, অতএব এত মিটার উচ্চতায় বস্তুদ্বয় মিলিত হবে। এখন এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি, বোর্ডে একটা প্রশ্ন আসছিল একবার যে বস্তুদ্বয় ভূমির উপরে মিলিত হতে পারবে কিনা। যদি তুমি দেখো এই এক্স এর মানটা পজিটিভ না আসে, নেগেটিভ আসে, তাহলে তুমি বলবা বস্তুদ্বয় ভূমির উপরে মিলিত হতে পারবে না। অঙ্কটা হুবহু একই থাকবে, শুধু নেগেটিভ আসলে আমাদের কি বলতে হবে, যে বস্তুদ্বয় ভূমির উপরে মিলিত হতে পারবে না। আর যদি পজিটিভ আসে তাহলে আমরা বলবো যে এত উচ্চতায় বস্তুদ্বয় মিলিত হতে পারবে। তো পড়ন্ত বস্তু সংক্রান্ত আমরা দ্বিতীয় অঙ্ক নিয়ে হাজির হয়েছি। দেখো দ্বিতীয় অঙ্কটা হচ্ছে একটি বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো এবং সেটি 7 সেকেন্ড পর ভূমিতে ফিরে আসলো। অপর একটি বস্তুকে 200 মিটার উচ্চতা থেকে ফেলে দেওয়া হলো, 200 মিটার উচ্চতা থেকে। প্রশ্ন হচ্ছে প্রথম বস্তুটির সর্বাধিক উচ্চতা নির্ণয় করা, অর্থাৎ প্রথম বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, সর্বোচ্চ উচ্চতা বের করতে হবে। তো আমরা প্রথম প্রশ্নটা আগে সমাধান করব। কি দেওয়া আছে? 7 সেকেন্ড পর বস্তুটি ভূমিতে ফিরে আসছে, তার মানে এটা হচ্ছে তার বিচরণকাল। তাহলে বিচরণকাল ক্যাপিটাল টি ইকুয়াল টু আমরা কি জানি 2u/g। যদিও আমরা এই সূত্রটা এমসিকিউ এর জন্য অ্যাপ্লাই করব বলেছিলাম, কিন্তু তোমরা রিটেনে এটা অ্যাপ্লাই না করে এমসিকিউ এর জন্যই অ্যাপ্লাই করবা। আমি শর্টকাটে করার জন্য এখানে সেটা করতেছি। তাহলে ইউ ইকুয়াল টু কি আসবে, অর্থাৎ কত বেগে তাকে নিক্ষেপ করা হলো, জিটি ডিভাইডেড বাই 2। 9.8 ইন্টু টাইম হচ্ছে 7 ডিভাইডেড বাই 2। তাহলে এখানে যে মানটা আসবে সেটাই হচ্ছে উত্তর, যে কত বেগে তাকে নিক্ষেপ করা হচ্ছিল, এত বেগে নিক্ষেপ করা হচ্ছিল। এখন প্রশ্নে কিন্তু চাইছে কত উচ্চতায় উঠবে, তার মানে সর্বাধিক উচ্চতা। তো সর্বাধিক উচ্চতার জন্য আমরা কি ফর্মুলা জানি, ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2g। তাহলে আমরা ইউ এর মান বসাই দিচ্ছি 9.8 ইন্টু 7 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2g মানে 2 ইন্টু 9.8। তাহলে এটাই হচ্ছে বস্তুর সর্বাধিক উচ্চতা, এত মিটার। নেক্সট কোশ্চেন হচ্ছে ভূমি থেকে কত উচ্চতায় দ্বিতীয় বস্তুর বেগ প্রথম বস্তুর বেগের সমান হবে। দ্বিতীয় বস্তুর বেগ প্রথম বস্তুর আদি বেগের সমান হবে। এখন প্রথম বস্তুর আদি বেগের মানটা, এই যে মানটা, এই মানটা আমরা যদি ক্যালকুলেট করি, এই মানটা আসবে 34.3 মিটার পার সেকেন্ড। 34.3 মিটার পার সেকেন্ড, অর্থাৎ কত উচ্চতায় দ্বিতীয় বস্তুটা 200 মিটার উচ্চতা থেকে ফেলে দেওয়া হচ্ছে, ফেলে দিচ্ছ কত উচ্চতায় তার বেগটা 34.3 মিটার পার সেকেন্ড হবে সেটাই চাইছে। তো চলো আমরা দেখি সেটা সমাধান। তা আমরা যদি চিত্র আঁকাই নেই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ধরো 200 মিটার উচ্চতা থেকে বস্তুটাকে ফেলে দেওয়া হলো, এটা হচ্ছে সেই 200 মিটার।
কত উচ্চতায় তার বেগ প্রথম বস্তুর আদি বেগের সমান হবে, অর্থাৎ 34 মিটার 34.3 মিটার পার সেকেন্ড হবে, সেটাই বের করতে হবে। ভূমি থেকে কত উচ্চতায়, তা আমরা প্রথমে ধরে নিলাম যে ভূমি থেকে x মিটার উচ্চতায় তার শেষ বেগ হবে 34.3। তাহলে ভূমি থেকে যদি x মিটার হয় তাহলে এখান থেকে কতটুকু দূরত্ব, 200 মাইনাস এক্স। তাহলে বস্তুর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 200 মাইনাস এক্স, এটা হচ্ছে তার অতিক্রান্ত দূরত্ব s। s ইকুয়াল টু আমরা কি জানি, ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। আচ্ছা এখানে তো টাইম জানি না, সরি এই ফর্মুলা না, আরেকটা ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2g ইন্টু এস, মানে অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্ব কত, 200 মাইনাস এক্স, তাহলে তার শেষ বেগ কত, 34.3 স্কোয়ার, আদি বেগ তো শূন্যই, 2 ইন্টু 9.8, 200 মাইনাস এক্স। তো এখান থেকে যদি এক্স এর মান ক্যালকুলেট করো তাহলে তুমি আশা করি এক্স এর মান পেয়ে যাবা। এক্স এর মান কত মিটার আসবে সেটাই হচ্ছে উত্তর। তাহলে ভূমি থেকে কত উচ্চতায় মিলিত হবে, এক্স এর যে মানটা আসবে এটাই হবে উত্তর আমাদের। আচ্ছা এবার আমরা নেক্সট স্টেপে যাচ্ছি। নেক্সট স্টেপের অঙ্কটা হচ্ছে, প্রথম অঙ্কটা হচ্ছে একটি যন্ত্র স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে 5 সেকেন্ডে 50 মিটার পথ অতিক্রম করে। প্রশ্ন হচ্ছে 15 সেকেন্ড পর তার বেগটা কত হবে। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে পরবর্তী 30 মিটার অর্থাৎ প্রথম 50 মিটারের পরের 30 মিটার দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে। তা আমরা প্রথম অঙ্কটা আগে দেখি। এখানে বলা আছে বস্তুটি স্থির অবস্থান থেকে যাত্রা আরম্ভ করছে সুষম ত্বরণে, সেই ত্বরণের মানটা দেওয়া নাই, ত্বরণের মানটা দেওয়া নাই, সময়ের মানটা দেওয়া আছে 5 সেকেন্ড, দূরত্বের মান দেওয়া আছে 50 মিটার। হ্যাঁ, এখন আমাদের বের করতে বলছে 15 সেকেন্ড পরের বেগ কত। তাহলে 15 সেকেন্ড পরের যদি তুমি বেগ বের করতে চাও তাহলে দেখো তুমি কি কি জানো, আদি বেগ জানো 0 মিটার পার সেকেন্ড, শেষ বেগ বের করবা, টাইম ধরো হচ্ছে 15 সেকেন্ড। এখন 15 সেকেন্ড পরে যদি আমি শেষ বেগ বের করতে চাই তাহলে আমাদের কাছে দুইটা ডাটা আছে, একটা ইউ এর মান জানা আছে আর একটা টি এর মান জানা আছে। এখন যে এস এর যে মানটা জানা আছে সেটা কিন্তু 15 সেকেন্ডের দূরত্ব না, সুতরাং এস এর মানটা যদি এখানে ব্যবহার করো, ব্যবহার করে শেষ বেগ বের করো তাহলে কিন্তু উত্তর ভুল আসবে। এই 50 মিটার হচ্ছে 5 সেকেন্ডের দূরত্ব, তাহলে আমাদের দুইটা মান দিয়ে কিন্তু কখনো অঙ্ক করা যাবে না। অঙ্ক করতে গেলে গতির সমীকরণ থেকে অঙ্ক করতে গেলে মিনিমাম 3টা মান লাগবে। এখন আমাদের মান আছে কয়টা, দুইটা, তাহলে আমাদের আরেকটা মান দরকার। আর আরেকটা মান কি দেখো, আমরা যদি প্রথম অংশ থেকে ত্বরণের মানটা বের করে নেই, এই ত্বরণেই কিন্তু বাকি সময় ধরে সে চলমান, অর্থাৎ বস্তুটা কিন্তু একই ত্বরণে চলতেছে। তাহলে প্রথম 5 সেকেন্ডের ত্বরণ যা আসবে পরবর্তী 15 সেকেন্ড বলো 20 সেকেন্ড বলো যে যততম সেকেন্ডই বলো না কেন তার ত্বরণ কিন্তু একই আসবে। তাহলে আমরা প্রথমে কি করব, প্রথম 5 সেকেন্ড থেকে আগে ত্বরণের মান বের করে নিই। তাহলে এস ইকুয়াল টু এখানে ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার যদি আমরা ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে দেখো আমরা ত্বরণের মানটা পেয়ে যাব, এটা হচ্ছে 50, আদিবেগ 0, এর মান জানি না বের করব, টি এর মান 5, তাহলে এর মান আসতেছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে ত্বরণ, যেই ত্বরণে সে চলতেছে। তাহলে এই ত্বরণে 15 সেকেন্ড পর তার শেষ বেগ কি হবে, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ইউ এর মান 0, এর মান হচ্ছে 4, আর টি প্রাইম বলতে আমি আলাদা সময় বোঝাচ্ছি 15 সেকেন্ড। তাহলে 15 সেকেন্ড পরে তার বেগ হচ্ছে কত, 60 মিটার পার সেকেন্ড। আচ্ছা আমরা নেক্সট অঙ্কের সমাধানে যাব। পরবর্তী 30 মিটার অতিক্রম করতে গাড়িটি বা বস্তুটির যন্ত্রটি কত সময় লাগবে। এখন পরবর্তী 30 মিটার, এই 30 মিটার অতিক্রম করতে যন্ত্রটির কত সময় লাগবে। এখন এস এর মান বলা আছে 30 মিটার, বলা হচ্ছে এইখানে টাইমটা কত লাগবে। দেখো এই অঙ্কটা দুইভাবে করা যায়, তুমি প্রথম অংশের শেষ বেগ বের করবা, তারপরে সেই শেষ বেগ এই দ্বিতীয় অংশের আদি বেগ হিসাবে ধরবা, ধরে তারপরে হচ্ছে এখান থেকে টাইম ক্যালকুলেট করতে পারবা। কিন্তু এর চাইতেও একটা শর্টকাট বা সহজে করার একটা সিস্টেম আছে, সেটা কি, সেটা হচ্ছে দেখো বস্তুটা কিন্তু সম্পূর্ণ পথ একই ত্বরণে চলছে। তাহলে আমি যদি সম্পূর্ণ 80 মিটার, এই 30 এবং 50 সম্পূর্ণ 80 মিটারের সময় বের করি, করে যদি আমরা প্রথম 50 মিটারের সময়টা বিয়োগ করে দেই, 5 সেকেন্ড বিয়োগ করে দেই, তাহলে কিন্তু আমাদের পরবর্তী 30 মিটারের সময় বের হয়ে যাবে, যেটা তুলনামূলক সহজ। তাহলে আমরা কি করব, যদিও আমাদের 30 মিটারের দূরত্ব সময় বের করতে বলছে, কিন্তু আমরা প্রথমে 80 মিটারের সময় বের করব।
তাহলে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ইট স্কোয়ার। কারণ 80 মিটার আমি কেন করতেছি খেয়াল করো, 80 মিটার করলে তোমার আদিবেগ কিন্তু আর বের করা লাগতেছে না, কারণ তুমি জানো টোটাল 80 মিটারের আদিবেগ কত, 0। তো এই কারণেই আমরা সহজে এই অঙ্কটা করতে পারবো। তাহলে 80 আদিবেগ 0, এর মান হচ্ছে 4, টি এর মান আমরা এখান থেকে বের করব। তাহলে টি ইকুয়াল টু √40 অর্থাৎ 6.32 সেকেন্ড এই সময়টা বের হলো। এখন আমরা কি শেষ 30 মিটারের বা পরবর্তী 30 মিটারের অতএব পরবর্তী 30 মিটারের সময় এটাই তো চাইছে আমাদের। তাহলে ইকুয়াল টু কি আসবে 6.32 মাইনাস 5, তাহলে কত আসতেছে 1.32 সেকেন্ড। তাহলে এটাই হচ্ছে আমাদের শেষ পরবর্তী 30 মিটারের সময়। তো আমরা এই টাইপের আরেকটি অঙ্ক দেখব। একটি গাড়ি প্রথম 3 সেকেন্ডে 97.5 মিটার এবং পরবর্তী 3 সেকেন্ডে 52.5 মিটার গেল। প্রশ্ন হচ্ছে গাড়িটির ত্বরণ কত। এই অঙ্ক আর একটু আগের অঙ্কের মধ্যে একটা পার্থক্য আছে। কি পার্থক্য? একটু আগের অঙ্কে বস্তুটির আদিবেগ দেওয়া ছিল 0, অর্থাৎ বস্তুটি স্থির অবস্থান থেকে যাত্রা আরম্ভ করেছিল, কিন্তু এইখানে কিন্তু বস্তুর কোনো আদিবেগ দেওয়া নাই। তাহলে এইখানে দেখো এইভাবে বলা আছে যে প্রথম 3 সেকেন্ডে গাড়িটি অতিক্রান্ত দূরত্ব 97.5 মিটার, পরবর্তী 3 সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব 52.5 মিটার। এখন আমাদের আদিবেগও জানা নাই, আবার ত্বরণও জানা নাই। ত্বরণ তো বেরই করতে বলছে, আদিবেগ জানা নাই। তা আদিবেগ এবং ত্বরণ দুইটা আননোন, তাহলে আমাদের সমীকরণ কয়টা লাগবে? দুইটা লাগবে। আচ্ছা, তো এইবারের ম্যাথটার ক্ষেত্রে দেখো 3 সেকেন্ডে দূরত্ব দেওয়া আছে 97.5 মিটার, পরবর্তী 3 সেকেন্ডে দূরত্ব দেওয়া আছে 52.5 মিটার। তো আমাদের বের করতে হবে এই বস্তুটার ত্বরণ কত। তাহলে এখন খেয়াল করো, দেখো আমরা প্রথম 3 সেকেন্ডের জন্য একটা সমীকরণ ইউজ করছি S1 ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ইট স্কোয়ার। এক্ষেত্রে দূরত্বের মান দেওয়া আছে 97.5, আর ইউ এর মান আমরা জানি না, টি এর মান হচ্ছে 3 সেকেন্ড, হাফ এ টি এর মান হচ্ছে 3 সেকেন্ড স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা একটা সমীকরণ পাচ্ছি এটা। তারপরে আমরা পরবর্তী 3 সেকেন্ডের হিসাব না করে আমরা মোট 6 সেকেন্ডের হিসাব করতেছি। কেন 6 সেকেন্ডের হিসাব করতেছি? যাতে করে আমাদের আদিবেগটা এই জায়গায় থাকে। আমরা যদি বাকি 3 সেকেন্ডের জন্য হিসাব করতে চাই তাহলে আমাদের আদিবেগ কিন্তু পরবর্তী এই অংশে চলে যাবে। আদিবেগ 1 রাখার জন্য আমরা টোটাল 6 সেকেন্ডের জন্য হিসাব করতেছি। আর টোটাল 6 সেকেন্ডের জন্য দূরত্ব তাহলে কত হবে? 97.5 প্লাস 52.5 অর্থাৎ 150, এবং ইউ এর মান সেই আগেরটাই আছে, টি এর মান এখন 6 সেকেন্ড, এর মান যেহেতু সুষম ত্বরণে চলতেছে তাহলে একই ত্বরণ কাজ করবে, টি এর মান হচ্ছে 6 স্কোয়ার। এইখান থেকে আমরা আরেকটা সমীকরণ পেয়ে যাচ্ছি। এই দুটি সমীকরণকে যদি আমরা সমাধান করি তাহলে ইউ এবং এ এর মান আমরা পেয়ে যাব। ইউ এর মান আসবে 40 এবং এর মান হচ্ছে -5, অর্থাৎ বস্তুটি মন্দনে চলতেছে। এখন আমরা পরবর্তী অঙ্কে যাব। পরবর্তী অঙ্কে কি বলছে? 2 নম্বর অঙ্কে বলছে শেষ 3 সেকেন্ড বা তৃতীয় 3 সেকেন্ডে বস্তুটি কত দূরত্ব অতিক্রম করবে। তাহলে এর আগের যে অঙ্কটা আমরা করছি সেই অঙ্কে দেখছি কি মোট 80 মিটারের হচ্ছে আমরা সময় বের করতাম, সময় বের করে আগের 50 মিটারের সময় বিয়োগ করে দিলেই শেষ 30 মিটারের সময় বের হয়ে যেত। ঠিক একই রকম অঙ্ক, কিন্তু এই ক্ষেত্রে সময় না বের করে দূরত্ব বের করতে বলছে। তাই আমরা কি করব? মোট 9 সেকেন্ডের দূরত্ব বের করব। এখান থেকে যদি আমরা 6 সেকেন্ডের দূরত্ব বিয়োগ করে দেই তাহলে কিন্তু তৃতীয় 3 সেকেন্ডের দূরত্ব বের হয়ে যাবে। তাহলে আমরা 9 সেকেন্ডের দূরত্ব হিসাব করি। 2 নম্বর অঙ্কে 9 সেকেন্ডের দূরত্ব S ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এট স্কোয়ার, ইউ এর মান 40, টি এর মান 9 প্লাস হাফ এর মান হচ্ছে -5, টি এর মান 9 স্কোয়ার, দ্যাট এটা আসবে হচ্ছে 157.5 মিটার। তাহলে অতএব তৃতীয় 3 সেকেন্ডের দূরত্ব কত আসবে? 157.5 মাইনাস 150, দ্যাট মিনস 7.5 মিটার। এটাই হচ্ছে তৃতীয় 3 সেকেন্ডের দূরত্ব। আচ্ছা, এইবারে যে ম্যাথটা সেটা হচ্ছে এরকম যে একটা বস্তু স্থির অবস্থা থেকে প্রথম 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে 8 সেকেন্ড চলার পর পরবর্তী 2 মিনিট সমদ্রুতিতে চলে গন্তব্যস্থলে পৌঁছায়। প্রথম প্রশ্ন হচ্ছে সমদ্রুতিতে অতিক্রান্ত দূরত্ব কত।
তো সমদ্রুতিতে অতিক্রান্ত দূরত্ব বের করতে গেলে আমরা জানি এস ইকুয়াল টু ভিটি ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। এখন ভি এর মান তো জানা নাই আমাদের, অর্থাৎ প্রথম অংশের যে শেষ বেগ সেটাই হবে সমদ্রুতির বেগের মান। তাহলে সমদ্রুতির বেগের মান আমরা প্রথম অংশের শেষ বেগ থেকে বের করে নেব, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে ইউ এর মান 0, এর মান হচ্ছে 5 ইন্টু টি, দ্যাট মিনস 40 মিটার পার সেকেন্ড। তাহলে সমবেগের দূরত্ব এস ইকুয়াল টু ভিটি কি আসবে, ভি এর মান হচ্ছে 40, টি এর মান হচ্ছে 2 মিনিট, দ্যাট মিনস 120 সেকেন্ড, 4800 মিটার। তাহলে এটাই হচ্ছে সমদ্রুতিতে অতিক্রান্ত দূরত্ব। এখন নেক্সট কোশ্চেনে যাই। বস্তুটির সমস্ত পথ পূর্বের অর্ধেক ত্বরণে, অর্থাৎ 5 মিটার পার সেকেন্ডের জায়গায় যদি 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলে, তাহলে সমস্ত পথ যদি এইভাবে চলে পূর্বের চেয়ে সে আগে গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে কিনা। অর্থাৎ টোটাল দূরত্ব সে 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলবে। এখন দেখতে হবে সে কি আগে পৌঁছাতে পারবে কিনা, সময়ের মান বের করতে হবে। এখন টোটাল দূরত্ব কত সেটাই তো আমরা জানি না। টোটাল দূরত্ব আমরা সমদ্রুতির অংশের দূরত্ব পেয়ে গেছি 4800 মিটার। এখন প্রথম অংশের যে দূরত্বটা সেটা আমাদের বের করে নিতে হবে। তাহলে প্রথম অংশের দূরত্বটা আমরা বের করে নিই। প্রথম ক্ষেত্রে ত্বরণের দূরত্ব এস ইউ ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। আদি বেগ 0, শেষ বেগ আমরা পাইলাম হচ্ছে 40, 2 ইন্টু টাইম হচ্ছে 8, তাহলে 160 মিটার। তাহলে অতএব মোট দূরত্ব হচ্ছে 4800 প্লাস 160, 4960 মিটার। এখন এই দূরত্বটা সে অর্ধেক ত্বরণে চললে কত সময় লাগবে, তাহলে আমরা বের করব কি টাইম, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো এখানে 4960, আদি বেগ তো শূন্যই, এর মান হচ্ছে 2.5, টি এর মান আমরা বের করব। এখান থেকে যদি আমরা টি এর মান বের করে ফেলি, সমীকরণটা সমাধান করলেই টি এর মান বের হয়ে যাবে, আসবে 63 সেকেন্ড। এই 63 সেকেন্ড আগের চেয়ে কম সময় কিনা, হ্যাঁ আগে সময় লাগছিল টোটাল 128 সেকেন্ড, 128 সেকেন্ডের থেকে কম লাগছে, তার মানে সে গন্তব্যস্থলে আগে পৌঁছাবে। তো এবারে ম্যাথটা হচ্ছে একটা বুলেট একটা তক্তার ভিতরে 5 সেন্টিমিটার প্রবেশ করে, তার বেগ 5 সেন্টিমিটার প্রবেশের পরে বুলেটটির বেগ 1/3 হ্রাস পাওয়ার পর এখন বলতেছে বুলেটটি আর কত দূর প্রবেশ করবে, অর্থাৎ বুলেটটি 5 সেন্টিমিটার প্রবেশ করার পর তার বেগ 1/3 কমে গেছে। এখন বাকি কত দূর যাওয়ার পর তার বেগ 0 হয়ে যাবে, অর্থাৎ বুলেটটি আর কত দূর প্রবেশ করতে পারবে। তো এই ক্ষেত্রে দেখো বুলেটের কিন্তু কোনো আদিবেগ দেওয়া নাই, তা আদিবেগ না থাকলেও কোনো অসুবিধা নাই। বুলেট তক্তা ভেদ করার অঙ্কের ক্ষেত্রে আমরা যেই পদ্ধতিটা অনুসরণ করব সেটা হচ্ছে এরকম। প্রথম যে ডাটাটা দেওয়া থাকবে বা প্রথম অংশ যেই বর্ণনাটা দেওয়া থাকবে সেখান থেকে আমরা ত্বরণের মানটা বের করব। ত্বরণের মানটা বের করার পর ওই ত্বরণের মান আমরা পরের অংশের ক্ষেত্রে ইউজ করব। তাহলে আমরা ফার্স্টে ত্বরণের মান বের করি, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। ভি এর মান কত, আচ্ছা এখানে বলা আছে যে বুলেটটির বেগ 1/3 হ্রাস পেল। তো 1/3 হ্রাস পেল মানে কি, আদি বেগ যদি আমি ইউ ধরে নিই তাহলে এইটা থেকে 1/3 হ্রাস পাইছে, তার মানে মাইনাস হবে 1/3 ইউ। তাহলে এখানে থাকে কত 2/3 ইউ। তাহলে শেষ বেগ কিন্তু 1/3 ইউ না, শেষ বেগ হচ্ছে 2/3 ইউ। তাহলে এখানে আমার 2/3 বসাতে হবে। আর অতিক্রান্ত দূরত্ব দেওয়া হচ্ছে কত 5 সেন্টিমিটার, দ্যাট মিনস 0.05 মিটার। আদিবেগ হচ্ছে ইউ প্লাস 2as। তো এখান থেকে আমরা কি বের করব, এর মানটা বের করব। তাহলে 4u স্কোয়ার ডিভাইডেড বাই 9 মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু 2as, অথবা মাইনাস 5u স্কোয়ার ডিভাইডেড বাই 9 ইকুয়াল টু 2as। তো এখান থেকে আমরা এর মান পাচ্ছি কত, মাইনাস 5u স্কোয়ার ডিভাইডেড বাই 18s। এটা হচ্ছে আমাদের ত্বরণের মান। এখন এই ত্বরণের মানটাই আমরা পরবর্তী অংশের ক্ষেত্রে, অর্থাৎ পরবর্তী বাকি যে দূরত্বটা সে অতিক্রম করবে সেই অংশের ক্ষেত্রে অ্যাপ্লাই করব। তাহলে সেই অংশের ক্ষেত্রে আদিবেগ কি হবে, সেই অংশের ক্ষেত্রে আদিবেগ হবে প্রথম অংশের শেষ বেগ, দ্যাট মিনস 2/3u, এবং শেষ বেগ হবে 0। তাহলে পরবর্তী অংশের ক্ষেত্রে আমরা শেষ বেগ 0 ধরবো আর আদিবেগ ধরবো 2/3u। আমরা একই ফর্মুলা অ্যাপ্লাই করব, অর্থাৎ
এই ফর্মুলাটাই ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, আমরা অতিক্রান্ত দূরত্ব এস প্রাইম নাম দিচ্ছি, ত্বরণটা সেমই আছে, শেষ বেগটা এখন আলাদা হয়ে যাবে, আদি বেগটাও আলাদা হয়ে যাবে। তাহলে শেষ বেগ আমরা ভি প্রাইম দিতে পারি ভি প্রাইম স্কোয়ার, আদি বেগটাও আলাদা হয়ে যাবে ভি প্রাইম স্কোয়ার ইউ প্রাইম স্কোয়ার। তাহলে ভি প্রাইমের মান হচ্ছে আগের অংশের সরি 0, আর ইউ প্রাইমের মান হচ্ছে আগের অংশের শেষ বেগ 2/3 ইউ হোল স্কোয়ার প্লাস 2a এস প্রাইম। তাহলে এখান থেকে এস প্রাইম সমান থাকতেছে 4u স্কোয়ার ডিভাইডেড বাই 9 ইন্টু 2a। এখন যদি আমরা মান বসাই দিই 4u স্কোয়ার ডিভাইডেড বাই 18a, এর মান হচ্ছে এখানে কত আসতেছে -5u স্কোয়ার ডিভাইডেড বাই 18s। তাহলে 18 কাটা যাবে, তাহলে থাকতেছে ইউ স্কোয়ার কাটা গেলে উপরে 4 নিচে 5 আর নিচের যে এসটা এটা উপরে উঠে যাবে ইন্টু এস। এখানে একটা মাইনাস আসবে, তাহলে আমরা কত পাচ্ছি 4/5, দ্যাট মিন্স 0.8 ইন্টু এস এর মান হচ্ছে 0.05। এস এর মানটা যদি আমরা এখন ক্যালকুলেট করি কত আসবে, 5 × 8 = 40, 0.04 মিটার। আচ্ছা, এইবারের ম্যাথটা হচ্ছে আমাদের লাস্ট ম্যাথ। এটা হচ্ছে একটি বুলেট একটি তক্তাকে ঠিক ভেদ করতে পারে। তার মানে হচ্ছে একটা বুলেট একটা তক্তাকে ভেদ করার পর তার বেগ শূন্য হয়ে যায়, মানে সে আর চলতে পারে না। এখন বুলেটের বেগ যদি আমি দ্বিগুণ করি, মানে যে বেগে সে আগে তক্তাকে আঘাত করছিল এখন যদি তার দ্বিগুণ বেগে আঘাত করে, তাহলে অনুরূপ কতটি তক্তা সে ভেদ করতে পারবে। তাহলে একটু দেখি আমরা। প্রথম ক্ষেত্রে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, শেষ বেগ হচ্ছে 0, আদি বেগ ইউ। এখান থেকে আমরা এ সমান পাচ্ছি কি মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2s, ইকুয়েশন নাম্বার 1 দিয়ে রাখলাম। এখন দ্বিতীয় ক্ষেত্রে আমরা আদি বেগটা চেঞ্জ করে ফেলবো, আদি বেগ হচ্ছে আগের আদি বেগের দ্বিগুণ, তার মানে 2u প্লাস 2as। এখন নতুন তক্তার দূরত্বটা আমরা বের করব, মানে কতটি তক্তা সে ভেদ করতে পারবে। তাহলে শেষ বেগ এখনো 0, 4u স্কোয়ার প্লাস 2as প্রাইম, s প্রাইম ইকুয়াল টু 4u স্কোয়ার ডিভাইডেড বাই 2a। এখন যদি আমরা এর মানটা এখানে বসাই দিই, তাহলে -4u স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু এর মান হচ্ছে ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2s। তাহলে এখানে 2 কাটা যাচ্ছে, ইউ স্কোয়ার কাটা, মাইনাস মাইনাস কাটা, তাহলে থাকতেছে 4s। অর্থাৎ পরবর্তী ক্ষেত্রে তার দূরত্ব হবে আগের চাইতে 4 গুণ। তার মানে আগের চাইতে বা অনুরূপ সে 4টি তক্তা ভেদ করতে পারবে। বুলেটের বেগ যদি আমরা দ্বিগুণ করি তাহলে সে অনুরূপ 4টি তক্তা ভেদ করতে পারবে। ঠিক সিমিলারলি যদি বেগ 3 গুণ করা হতো তাহলে দেখা যেত যে এখানে 9টি তক্তা বা 9 গুণ দূরত্ব সে অতিক্রম করতে পারবে। অর্থাৎ আমরা শর্টকাট এমসিকিউতে এটা মনে রাখবো যে তক্তার সংখ্যা হবে বুলেটের বেগ যত গুণ করা হবে তার স্কোয়ার। অর্থাৎ বুলেটের বেগ যদি আমরা দ্বিগুণ করি তাহলে তক্তার সংখ্যা হবে 4টি, বুলেটের বেগ যদি আমি 3 গুণ করি তক্তার সংখ্যা হবে 9টি।